আমার গল্পের লেখক হলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রাণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস 11তম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নীলকুঠি। আজ থাকলো তৃতীয় পর্ব। আইএসসি ও বিএসসিতে 1 বছর কলকাতার কলেজে পুরন্দর চৌধুরী ও বিনয়েন্দ্র সহপাঠী ছিলেন। সেই সময় উভয়ের মধ্যে নাকি প্রগাঢ় বন্ধুত্ব হয়। উভয়েরই তীক্ষ্ণ বুদ্ধি ছিল, কিন্তু সেই সঙ্গে ধৈর্য বা একনিষ্ঠতা, যা বিনয়েন্দ্রের চরিত্রে সবচেয়ে বড় গুণ ছিল, সে দুটির একটিও ছিল না পুরন্দরের চরিত্রে। শুধু তাই নয়, পুরন্দরের চিরদিনই প্রচণ্ড একটা আকাঙ্ক্ষা ছিল যেমন করেই হোক যে কোনো উপায়ে বড়লোক বা ধনী হবার। ছোটবেলায় মা বাপকে হারিয়ে পুরন্দর মানুষ হয়েছিলেন এক গরিব কেরানি মাতুলের আশ্রয়ে। 3rd ইয়ারে পড়তে পড়তেই হঠাৎ সেই মাতুল মারা গেলেন। সংসার হলো অচল। পুরন্দরের পড়াশোনাও বন্ধ হলো। কলেজ ছেড়ে পুরন্দর এদিক ওদিক কিছুদিন চাকরির চেষ্টা করলেন, কিন্তু কোথাও বিশেষ কিছু সুবিধা হলো না। এমন সময় হঠাৎ ডকে এক জাহাজের মেটের সঙ্গে ঘটনাচক্রে পুরন্দরের আলাপ হয়। ইদ্রিস মিয়া। বর্মা মুলুকে গিয়ে অনেকের বরাতের চাকা নাকি ঘুরে গেছে। এ ধরনের 2-4টে সরস গল্প ওর কাছে পুরন্দর চৌধুরী শোনা অবধি ওই সময় প্রায়ই তিনি ডক অঞ্চলে ঘুরে বেড়াতেন। যদি কাউকে ধরে কোনো মতে জাহাজে চেপে বিনা পয়সায় সেই সব জায়গায় যাওয়া যায় একবার, কোনো ক্রমে একবার সেখানে গিয়ে সে পৌঁছতে পারলে সে ঠিক তার ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দেবে। ইদ্রিস মিয়া জাহাজে বয়লারের খালাসি চাকরি দিয়ে বর্মায় নিয়ে যাবার নাম করে পুরন্দরকে। পুরন্দর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং নির্দিষ্ট দিনে জাহাজে উঠে পড়েন। সেবার জাহাজটা চায়নায় যাচ্ছিল মাল নিয়ে। জাহাজটা ছিল মাল টানা জাহাজ, কার্গো জাহাজ। জাহাজটা সিঙ্গাপুর ঘুরে যাচ্ছিল। সিঙ্গাপুরে থামতেই পুরন্দর কিন্তু বন্দরে নেমে গেলে আর উঠলেন না জাহাজে। কেননা 10 দশেক বয়লার ঘরের প্রচণ্ড তাপের মধ্যে কয়লা ঠেলে ঠেলে হাতে ফুসকা তো পড়েই ছিল, শরীরও প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল গরমে আর পরিশ্রমে। হাতে মাত্র 5টি টাকা, গায়ে খালাসির নীল পোশাক। পুরন্দর পথে পথে ঘুরতে লাগলেন, যা হোক কোনো একটা চাকরির সন্ধানে। কিন্তু একজন বিদেশির পক্ষে চাকরি পাওয়া অত সহজ নয়। ঘুরতে ঘুরতে একদিন হোটেলে এক বাঙালি প্রৌঢ়ের সঙ্গে আলাপ হয়। শোনা গেল সেও নাকি একদা এসেছিল ভাগ্যান্বেষণে সিঙ্গাপুরে। সেই তাকে এক রাবার গুডসের ফ্যাক্টরিতে চাকরি করে দেয় এবং সেখানেই আলাপ হয় বছর 2 বাদে এক চীনা ভদ্রলোকের সঙ্গে। নাম তার লিং সিং। লিং সিং এর দেহে পুরোপুরি চীনের রক্ত ছিল না। তার মা ছিল চীনা আর বাপ ছিল অ্যাংলো মালয়ী। শহরের মধ্যেই লিং সিং এর ছিল একটা কিউরিও শপ। লোকজনের মধ্যে লিং সিং ও তার স্ত্রী কুসি দুজনেরই বয়স হয়েছে। শহরের একটা হোটেলে সাধারণত, যেখানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকেরাই যাতায়াত করত, লিং সিংও সেখানে যেত। পুরন্দর চৌধুরীও সেই হোটেলে মধ্যে মধ্যে যেতেন। সেইখানেই আলাপ হয় দুজনের। লিং সিংকে মধ্যে মধ্যে পুরন্দর চৌধুরী কোথাও একটা ভালো চাকরি করে দেওয়ার জন্য বলতেন। লিং সিং আশ্বাস দিত সে চেষ্টা করবে। শেষে একদিন লিং সিং তাকে বললে, সত্যিই যদি সে চাকরি করতে চায় তো যেন সে আজ সন্ধ্যার পর তার কিউরিও শপে যায়। ঠিকানা দিয়ে দিল লিং সিং পুরন্দরকে তার দোকানের। সেই দিনই সন্ধ্যার পর পুরন্দর লিং সিং এর কিউরিও শপে গেলেন তার সঙ্গে দেখা করতে। এ কথা সে কথার পর লিং সিং একসময় বললে, সে এবং তার স্ত্রী দুজনেরই বয়স হয়েছে। তাদের কোনো ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন কেউ নেই। তারা একজন পুরন্দরের মতোই বিশ্বাসী ও কর্মঠ লোক খুঁজছে। তাদের দোকানে থাকবে, দোকান দেখাশোনা করবে, খাওয়া থাকা ছাড়াও $100 করে মাসে মাইনে পাবে। মাত্র $50 করে মাইনে পাচ্ছিলেন পুরন্দর ফ্যাক্টরিতে। সানন্দে তিনি রাজি হয়ে গেলেন
এবং পরের দিন থেকেই লিং সিং এর কিউরিও শপে কাজে লেগে গেলেন। তারপর মিস্টার বসাক শুধালেন। তারপর? হ্যাঁ, পুরন্দর চৌধুরী আবার বলতে লাগলেন। মাসখানেকের মধ্যেই পুরন্দর চৌধুরী দেখলেন এবং বুঝতেও পারলেন লিং সিং এর দোকানটা বাইরে থেকে একটা কিউরিও শপ মনে হলেও এবং সেখানে বহু বিচিত্র খরিদ্দারের নিত্য আনাগোনা থাকলেও আসলে সেটা একটা কোনো দুষ্প্রাপ্য অথচ রহস্যপূর্ণ চোরাই মাদকদ্রব্য কারবারের আড্ডা। লিং সিং এর কিউরিওর বেচাকেনাটা একটা আসলে বাইরের ঠাট মাত্র এবং চোরাই মাদকদ্রব্যের কারবারটাই ছিল লিং সিং এর আসল কারবার। কিন্তু সদা সতর্ক ও তীক্ষ্ণ দৃষ্টি রেখেও পুরন্দর কিন্তু অনেকদিন পর্যন্ত জানতেই পারেননি যে লিং সিং এর সেই মাদক দ্রব্যটি আসলে কি এবং কোথায় তা রাখা হয় বা কিভাবে বিক্রি করা হয়। মধ্যে মধ্যে পুরন্দর কেবল শুনতেন এক আধজন খরিদ্দার এসে বলতো আসল সিঙ্গাপুরি মুক্তা চায়। লিং সিং তখন তাকে দোতলায় তার শয়নঘর সংলগ্ন ছোট্ট একটি কামরার মধ্যে ডেকে নিয়ে গিয়ে কামরার দরজা ভিতর থেকে বন্ধ করে দিত। মিনিট 15-20 পরে খরিদ্দার ও লিং সিং কামরা থেকে বের হয়ে আসত। অবশেষে পুরন্দরের কেমন যেন সন্দেহ হয় ওই সিঙ্গাপুরি মুক্তার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, নচেত ওই মুক্তার ব্যাপারে লিং সিং এর অত সতর্কতা কেন। ফলে পুরন্দর কাজ করতেন, কিন্তু তার সজাগ সতর্ক দৃষ্টি সর্বদা মেলে রাখতেন যেমন করেই হোক সিঙ্গাপুরি আসল মুক্তা রহস্যটা জানবার জন্য। আরো একটা ব্যাপার পুরন্দর লক্ষ্য করেছিলেন, লিং সিং এর কিউরিও শপে বেচা কেনা যা হতো সেটা এমন বিশেষ কিছুই নয় যার দ্বারা লিং সিং এর একটা মোটা রকমের আয় হতে পারে এবং লিং সিং এর অবস্থা যে বেশ সচ্ছল সেটা বুঝতে অন্ধেরও কষ্ট হতো না। পুরন্দর চৌধুরী লক্ষ্য করেছিলেন মুক্তা সন্ধানী যারা সাধারণত কিউরিও শপে লিং সিং এর কাছে আসতো তারা সাধারণত স্থানীয় লোক নয়। চীন, মালয়, জাভা, সুমাত্রা, ভারতবর্ষ প্রভৃতি জায়গা থেকে সব খরিদ্দাররা আসতো। তারা আসতো জাহাজে চেপে, কিন্তু সিঙ্গাপুরে থাকতো না তারা। পুরন্দর চৌধুরী চাকরি করতেন বটে লিং সিং এর ওখানে, কিন্তু একতলা ছেড়ে দোতলায় উঠবার তার কোনো অধিকার ছিল না। লিং সিং এর বউই সাধারণত নিচে পুরন্দরের খাবার পৌঁছে দিয়ে যেত প্রত্যহ। যেদিন তিনি আসতেন না, যে ছোকরা মালয়ী চাকরটা ওখানে কাজ করত সেই নিয়ে আসতো তার খাবার। এমনি করে দীর্ঘ 8 মাস কেটে গেল। এমন সময় হঠাৎ লিং সিং অসুস্থ হয়ে পড়ল কদিন। লিং সিং আর নিচে নামে না। পুরন্দর একা একাই লিং সিং এর কিউরিও শপ দেখাশোনা করেন। সকাল থেকেই সেদিন আকাশটা ছিল মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। পুরন্দর একা কাউন্টারের ওপাশে বসে একটা ইংরেজি নোবেল পড়ছেন। এমন সময় দীর্ঘকায় এক সাহেবী পোশাক পরিহিত, মাথায় ফেল্ট ক্যাপ, গায়ে বর্ষাতি এক আগন্তুক এসে দোকানে প্রবেশ করল। গুড মর্নিং। পুরন্দর বই থেকে মুখ তুলে তাকালেন। আগন্তুকের তামাটে মুখের রং সাক্ষ্য দিচ্ছে বহু রৌদ্র জলের ইতিহাসের। মুখে তামাটে রঙের চাপ দাড়ি। ভাঙা ভাঙা ইংরেজিতে আগন্তুক জিজ্ঞাসা করল, লিং সিং কোথায়? পুরন্দর বললেন যা বলবার তিনি তার কাছেই বলতে পারেন, কারণ লিং সিং অসুস্থ। আগন্তুক বললে তার কিছু সিঙ্গাপুরি মুক্তার প্রয়োজন। সিঙ্গাপুরি মুক্তা? সঙ্গে সঙ্গে একটা মতলব পুরন্দরের মনের মধ্যে স্থান পায়। আগন্তুককে অপেক্ষা করতে বলে পুরন্দর এগিয়ে গিয়ে দরজার পাশে কলিং বেলটা টিপলেন। একটু পরেই লিং সিং এর স্ত্রীর মুখ সিঁড়ির উপরে দেখা গেল। পুরন্দর বললেন, তোমার স্বামীকে বলো সিঙ্গাপুরি মুক্তার একজন খরিদ্দার এসেছে। খানিক পরে লিং সিং এর স্ত্রী এসে আগন্তুক ও পুরন্দর দুজনকেই উপরে ডেকে নিয়ে গেল লিং সিং এর শয়নঘরে। এই সর্বপ্রথম লিং সিং এর বাড়ির দোতলায় উঠলেন পুরন্দর এখানে আসবার পর। শয্যার উপরে লিং সিং শুয়েছিল। পুরন্দরের সামনেই লিং সিং তার শয্যার তলা থেকে একটা চৌকো কাঠের বাক্স বের করে ডালাটা খুলতেই পুরন্দর দেখলেন সত্যিই বাক্সে ভর্তি ছোট ছোট সব সাদা মুক্তো। একটা প্যাকেটে করে কিছু মুক্তা নিয়ে পরিবর্তে একগোছা নোট গুনে দিয়ে আগন্তুক চলে গেল। সেই রাত্রেই আবার পুরন্দরের ডাক এলো লিং সিং এর শয়নঘরে দোতলায়। আমাকে ডেকেছো? হ্যাঁ, বসো। সোজার পাশে লিং সিং একটা খালি চেয়ার দেখিয়ে দিল পুরন্দরকে বসবার জন্য। পুরন্দর বসলেন। ঘরের মধ্যে একটা টেবিল ল্যাম্প জ্বলছে। বাইরে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া।
ঘরের বন্ধ কাচের জানালা সেই হাওয়ায় থরথর করে কেঁপে কেঁপে উঠছে। লিং সিং এর পায়ের কাছে তার প্রৌঢ়া স্ত্রী নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। তার ঈষৎ হলদে চ্যাপ্টা মুখে বাতির আলো কেমন ম্লান দেখায়। দেখো পুরন্দর, লিং সিং বলতে লাগলো, তোমাকে আমি এখানে এনেছিলাম সামান্য ওই $100 মাইনের চাকরির জন্য নয়। আমার এবং আমার স্ত্রীর বয়স হয়েছে, ক্রমশ দেহের শক্তিও আমাদের কমে আসছে, আমাদের কোনো ছেলেপিলে নেই। তাই আমি এমন একজন লোক কিছুদিন থেকে খুঁজছিলাম যাকে পুরোপুরি আমরা বিশ্বাস করতে পারি। হোটেলে তোমার সঙ্গে আমার পরিচয় হওয়ার পর থেকেই তোমার উপরে আমার নজর পড়েছিল। তোমাকে যাচাই করছিলাম, দেখলাম তোমার মধ্যে একটা সৎ অথচ দৃঢ় প্রতিজ্ঞ কষ্ট সহিষ্ণু মানুষ আছে। আমাদেরও একজন দেখাশোনা করার মতন সৎ ও বিশ্বাসী লোক চাই। মনে হলো তোমাকে দিয়ে হয়তো আমাদের সে আশা যেন মিটতে পারে। চাকরি দিয়ে তোমাকে তাই নিয়ে এলাম। দীর্ঘ 8 মাস তোমাকে দিনের পর দিন আমি পরীক্ষা করছি, বুঝেছি লোক নির্বাচনে আমি ঠকিনি। এই পর্যন্ত একটানা কথাগুলো বলে লিং সিং পরিশ্রমে যেন হাঁপাতে লাগলো। পুরন্দর বললেন, লিং সিং, তুমি এখন অসুস্থ, পরে এসব কথা হবে, আজ থাক। না, আমার যা বলবার আজই আগাগোড়া সব তোমাকে আমি বলবো, তাই তোমাকে ডেকে এনেছি এখানে। শোনো পুরন্দর, কিউরিও সবটাই আমার আসল ব্যবসা নয়। আমার আসল ব্যবসাটি হচ্ছে বিচিত্র এক প্রকার মিশ্র মাদক দ্রব্য বেচা। বিশেষ সেই দ্রব্যটি এমনি প্রক্রিয়ায় তৈরি যে একবার তাতে মানুষ অভ্যস্ত হলে পরবর্তী জীবনে আর তাকে ছাড়তে পারবে না, এবং তখন যে কোনো মূল্যের বিনিময়েও তাকে সেই মাদক দ্রব্যটি সংগ্রহ করতেই হবে। বিশেষ ওই বিচিত্র মাদক দ্রব্যটির তৈরির প্রক্রিয়া আমি শিখেছিলাম আমার ওই স্ত্রীর বাপের কাছ থেকে। মরবার আগে সে আমাকে প্রক্রিয়াটি শিখিয়ে দিয়ে গিয়েছিল। সেইটে তোমাকে আমি শিখিয়ে দিয়ে যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের দেখাশোনা তুমি করবে। আমাদের মৃত্যুর পর অবশ্য তুমি হবে সবকিছুর মালিক। পুরন্দর জবাবে বললেন, নিশ্চয়ই আমি তোমাদের দেখব। তুমি আমাকে বিশেষ ওই মাদকদ্রব্য তৈরির প্রক্রিয়া শিখিয়ে না দিলেও তোমাদের আমি দেখতাম এবং দেখব। আমি জানি পুরন্দর, তোমাকে আমি চিনতে পেরেছি বলেই তোমাকে আমার ঘরে এনে আমি স্থান দিয়েছি। হ্যাঁ শোনো, যে মাদক দ্রব্যটির কথা বলছিলাম তারই নাম সিঙ্গাপুরি মুক্তা। কয়েক প্রকার বুনো গাছের ছাল, শিকড়, আফিং ও সর্প বিষ দিয়ে তৈরি করতে হয় এই বিশেষ আশ্চর্য মাদক দ্রব্যটি, এবং পরে জিলাটিন দিয়ে কোটিং দিয়ে তাকে মুক্তার আকার দিই। পুরন্দর চৌধুরী বলতে লাগলেন, লিং সিং এর মৃত্যুর পর সেই মাদকদ্রব্য বেচে আমি অর্থোপার্জন করতে লাগলাম। ওইভাবে ব্যবসা করতে করতে একদিন আমার মনে হলো শুধু ওইভাবে সিঙ্গাপুরে বসে কেন, আমি তো মধ্যে মধ্যে কলকাতায় এসেও ওই মাদকদ্রব্যের ব্যবসা করতে পারি, তাতে করে আমার আয় আরো বেড়ে যাবে। এলাম কলকাতা এসেই কয়েকটি শাঁসালো পুরাতন বন্ধুকে খুঁজে খুঁজে বের করলাম, যাদের অর্থ আছে, শখও আছে। ঠিক এই সময় একদিন মার্কেটে বিনয়েন্দ্রের সঙ্গে বহুকাল পরে আমার দেখা হলো। বহুদিন পরে দুই পুরানো বন্ধুর দেখা। সে আমায় তার এই বাড়িতে টেনে নিয়ে এলো। দেখলাম বিনয়েন্দ্র প্রভূত অর্থের মালিক হয়েছে তার মাতামহের দৌলতে। সঙ্গে সঙ্গে আমার মনে হলো এই বিনয়েন্দ্রকে যদি আমি গাঁথতে পারি তো বেশ মোটা টাকা উপার্জন করতে পারবো। বিনয়েন্দ্র দিবারাত্রই বলতে গেলে তার গবেষণা নিয়ে ব্যস্ত, এবং প্রচুর পরিশ্রমও করতে হয় বলে রাত্রে শয়নের পূর্বে সে সামান্য একটু ড্রিঙ্ক করত। তাকে বোঝালাম, নেশাই যদি করতে হয় তো লিকার কেন, লিকার বড় বদ নেশা, ক্রমে ক্রমে লিভারটি একেবারে নষ্ট করে ফেলবে। বিনয়েন্দ্র তাতে জবাব দিল, কি করি ভাই বলো,
শুধু যে পরিশ্রমের জন্যই আমি ড্রিঙ্ক করি তা নয়, যতক্ষণ নিজের গবেষণা ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি বেশ থাকি, কিন্তু নির্জন অবসর মুহূর্তগুলি যেন কাটতেই চায় না। নিজের এমন একাকিত্ব যেন জগদ্দল পাথরের মতো আমাকে চেপে ধরে। আপনজন থেকেও আমার কেউ নেই, জীবনে বিয়ে থা করিনি। একদিন যারা ছিল আমার আপনার, যাদের ভালোবেসে, যাদের নিয়ে বাঁচতে চেয়েছিলাম, যাদের আঁকড়ে ধরে ভেবেছিলাম এই জীবনটা কাটিয়ে দেব, তারাও আজ আমাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছে। দেখা করা তো দূরের কথা, একটা খোঁজ পর্যন্ত তারা আমার নেয় না, বেঁচে আছি কি মরে গেছি। এও এক পক্ষে আমার ভাগ্যের নির্মম পরিহাস ছাড়া কিছুই নয়। না হলে দাদামশাই বা তার উইলটা বিচিত্র করে যাবেন কেন? আর করেই বা গেলেন তো তারাই বা আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে কেন? আমাকে অনাত্মীয়ের মতো ত্যাগ করবে কেন? অথচ তারা ছাড়া তো আমার এ সংসারে আপনার জন্য আর কেউ নেই। আমার মৃত্যুর পর তারাই তো সবকিছু পাবে, সবই হবে, অথচ আমি যতদিন বেঁচে থাকবো তারা আমার কাছেও আসবে না। এইসব নানা কারণেই ড্রিঙ্ক করে আমি ভুলে থাকি অবসর সময়টা। আমি তখন তাকে বললাম, বেশ তো, ওই লিকার ছাড়া ভুলে থাকবার আরো পথ আছে। তখন আমি নিজের তাগিদে তাকে সিঙ্গাপুরি মুক্তার সঙ্গে পরিচয় করালাম। প্রথমটায় অনিচ্ছার সঙ্গেই সে আমার প্রস্তাবে ঠিক রাজি নয়, তবে নিমরাজি হয়েছিল। পরে হলো সে ক্রমে ক্রমে আমার কৃতদাস, সম্পূর্ণ আমার মুঠোর মধ্যে সে এলো। ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করলাম। কলকাতার 3খানা বাড়ি তো গেলই, নগদ টাকাতেও টান পড়ল তার। মিস্টার বসাক পুরন্দর চৌধুরী বর্ণিত কাহিনী শুনে স্তম্ভিত হয়ে যান। লোকটা শুধু শয়তানি নয়, পিশাচ। অবলীলাক্রমে সে তার দুষ্কৃতির নোংরা কাহিনী বর্ণনা করে গেল। পুরন্দর চৌধুরী তার কাহিনী শেষ করে নিঃশব্দে বসেছিলেন। ধীরে ধীরে আবার একসময় মাথাটা তুললেন। অর্থের নেশায় বুঁদ হয়ে অন্যায় ও পাপের মধ্যে বুঝতে পারিনি এতদিন যে আমার সমস্ত অন্যায়, সমস্ত দুষ্কৃতি একজনের অদৃশ্য জমা খরচের খাতায় সব জমা হয়ে চলেছে। সকল কিছুর হিসাব নিকাশের দিন আমার আসন্ন হয়ে উঠেছে। কড়ায় গন্ডায় সব সব আমাকে শোধ দিতে হবে। কথাগুলো বলতে বলতে শেষের দিকে পুরন্দর চৌধুরীর গলাটা ধরে এলো। কয়েকটা মুহূর্ত চুপ করে থেকে যেন তিনি বুকের মধ্যে উদ্বেলিত ঝড়টাকে একটু প্রশমিত করবার চেষ্টা করতে লাগলেন। আরো কিছুক্ষণ পরে নিজেকে একটু সামলে নিয়ে আবার বলতে শুরু করলেন। জন্মের পর জ্ঞান হবার সঙ্গে সঙ্গেই দুঃখ ও দারিদ্র আমার পদে পদে পথ রোধ করেছে। তাই প্রতিজ্ঞা করেছিলাম, ছলে বলে কৌশলে যেমন করে হোক অর্থ উপার্জন করতেই হবে। আশ্রয়দাতা লিং সিং এর দয়ায় সেই অর্থ যখন আমার হাতে এলো, বাংলাদেশে এসে বেলাকে আমি বিবাহ করে সঙ্গে করে সিঙ্গাপুরে নিয়ে এলাম। বেলা আমার প্রতিবেশী গাঁয়ের এক অত্যন্ত গরিব ব্রাহ্মণের মেয়ে। বেলাকে আমি ভালোবাসতাম এবং বেলাও আমাকে ভালোবাসত। চিরদিনের মতো শেষবার গ্রামে গিয়ে তার সঙ্গে দেখা করে যখন চলে আসি, তাকে বলে এসেছিলাম যদি কোনোদিন ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলতে পারি এবং তখনও সে যদি আমার জন্য অপেক্ষা করে, তো ফিরে এসে তাকে আমি তখন বিয়ে করব। কলকাতা ছাড়বার 4 বছর পরে ভাগ্য যখন ফিরল, বেলার বাবাকে একটা চিঠি দিলাম। চিঠির জবাবে জানলাম বেলার বাবা মারা গেছে। বেলা তখন তার এক দূরসম্পর্কীয় কাকার সংসারে দাসী বৃত্তি করে দিন কাটাচ্ছে। সঙ্গে সঙ্গে এলাম কলকাতায় ও গ্রামে গিয়ে বেলাকে বিবাহ করলাম। জীবন আবার আনন্দে ভরে উঠল। 2 বছর বাদে আমাদের খোকা হলো। সুখের পেয়ালা কানায় কানায় ভরে উঠল। ভেবেছিলাম এমনি করেই বুঝি আনন্দ আর সৌভাগ্যের মধ্যে বাকি জীবনটা আমার কেটে যাবে। বেলা কিন্তু মধ্যে মধ্যে আমাকে বলতো ওই মাদক দ্রব্যের ব্যবসা ছেড়ে দিতে, কিন্তু দুষ্কৃতির নেশা তখন মদের নেশার মতোই আমার দেহের কোষে কোষে ছড়িয়ে গিয়েছে। তা থেকে তখন আর মুক্তি কোথায়? তাছাড়া পাপের দণ্ড, কতজনকে হৃত সর্বস্ব করেছি, কতজনকে জোকের মতো শুষে শুষে রক্ত শূন্য করে তিলে তিলে চরম সর্বনাশের মধ্যে ঠেলে দিয়েছি, তার ফল ভোগ করতে হবে না? আবার একটু থেমে যেন নিজেকে একটু সামলে নিয়ে পুরন্দর বলতে লাগলেন, পূর্বেই আপনাকে বলেছি ইন্সপেক্টর, ওই সিঙ্গাপুরি মুক্তা তৈরি করবার জন্য স্বল্প বিষ বা স্নেক ভেনামের প্রয়োজন হতো। সেই কারণেই জ্যান্ত সাপই খাঁচায় রেখে দিতাম। সাপের বিষথলি থেকে বিষ সংগ্রহ করতাম।
সিঙ্গাপুরে ভালো বিষাক্ত সাপ তেমন মিলত না বলে জাভা, সুমাত্রা ও বোর্নিওর জঙ্গল থেকে বিষধর সব সাপ একজন চীনা মধ্যে মধ্যে ধরে এনে আমার কাছে বিক্রি করে যেত। সেবারে সে একটা প্রকাণ্ড গোখরো সাপ দিয়ে গেল। অত বড় জাতের গোখরো ইতিপূর্বে আমি বড় একটা দেখিনি। খাঁচার মধ্যে সাপটার সে কি গর্জন! মনে হচ্ছিল ছোবল দিয়ে খাঁচাটা বুঝি ভেঙেই ফেলবে। চীনাটা বারবার আমাকে সতর্ক করে দিয়েছিল যে সাপটা একটু নিস্তেজ না হওয়ার আগে যেন তার বিষ সংগ্রহের আমি চেষ্টা না করি। উপরের তলার একটা ছোট ঘরে সিঙ্গাপুরি মুক্তা তৈরির সব মাল মশলা ও সাপের খাঁচাগুলো থাকতো। সাধারণত সেই ঘরটা সর্বদা তালা দেওয়াই থাকতো। যেদিনকার কথা বলছি সেদিন কি কাজে সেই ঘরে ঢুকেছি এমন সময় একজন খরিদ্দার আসায় তাড়াহুড়ো করে নিচে নেমে গেছি এবং তাড়াহুড়ো সেই ঘরের তালাটা বন্ধ করতে ভুলে গেছি। খরিদ্দারটি আমার অনেক দিনকার জানাশোনা। সে মধ্যে মধ্যে এসে অনেক টাকার মুক্তা নিয়ে যেত। সে বললে এক্ষুনি তার সঙ্গে যেতে হবে একটা হোটেলে। একজন পাঞ্জাবি ভদ্রলোকের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবে, যে লোকটি আমার সঙ্গে মুক্তার কারবার করতে চায়। গাড়ি নিয়েই এসেছিল খরিদ্দারটি। আমার স্ত্রী রান্নাঘরে ছিল, তাকে বলে খরিদ্দারটির সঙ্গে বের হয়ে গেলাম। বেরোবার সময় ভুলে গেলাম যে ওই ঘরটার তালা দিতে হবে। ফিরতে প্রায় 2 ঘন্টা দেরি হয়ে গেল। যে কাজে গিয়েছিলাম তাতে সফল হয়ে পকেট ভর্তি নোট নিয়ে বাড়ি ফেরবার পথে ভাবতে ভাবতে আসছিলাম এবার আর মাস কয়েক কারবার করে স্ত্রী পুত্রকে নিয়ে কলকাতায় ফিরে আসবো এবং কারবার একেবারে গুটিয়ে ফেলবো। কিছুদিন থেকেই বেলা বলছিল কলকাতায় ফিরে যাওয়ার জন্য। এখানে তার কোনো সঙ্গী সাথী ছিল না, একা একা তার দিন যে খুব কষ্টে কাটে তা বুঝতে পেরেছিলাম। বাড়িতে ঢুকেই উচ্চ কণ্ঠে ডাকলাম, বেলা, বেলা, কিন্তু বেলার কোনো সাড়া পাওয়া গেল না। বাচ্চা চাকরটা আমার ডাক শুনে উপর থেকে ছুটতে ছুটতে এসে বলল, সর্বনাশ হয়ে গেছে, দেখবেন চলুন। সে বেচারিও কিছু জানতো না। বেলা তাকে কি কিনতে যেন বাজারে পাঠিয়েছিল। সে আমার মিনিট 15 আগে মাত্র ফিরেছে। চাকরটার সঙ্গে ছুটতে ছুটতে উপরে গেলাম। কি থেকে কিভাবে দুর্ঘটনা ঘটেছিল সেও জানে না, আমিও আজ পর্যন্ত জানি না। তবে যে ঘরে সাপগুলো থাকতো সে ঘরে ঢুকে দেখি বেলা আর খোকন মেঝেতে মরে পড়ে আছে। সর্বাঙ্গ তাদের নীল হয়ে গেছে। আর নতুন কেনা গোখরো সাপটা যে খাঁচার মধ্যে ছিল সেটা মেঝেতে উল্টে পড়ে আছে এবং সেই সাপটা ঘরের মধ্যে কোথাও নেই। কয়েকটা মুহূর্ত আমার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হলো না। ঘটনার আকস্মিকতায় ও আতঙ্কে আমি যেন একদম বোবা হয়ে গিয়েছিলাম। কাঁদবার চেষ্টা করলাম কিন্তু কাঁদতে পারলাম না। সমস্ত জীবনটাই এক মুহূর্তে আমার কাছে মিথ্যে হয়ে গেল। সমস্ত আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়ার যেন একেবারে শেষ হয়ে গেল। গত 7 বছর ধরে এই যে তিলে তিলে অর্থ সংগ্রহ করে ভাগ্যকে জয় করবার দুস্তর প্রচেষ্টা সব যেন শেষ হয়ে গেল। বেলাকে স্ত্রী রূপে পেয়ে জীবন আমার ভরে গিয়েছিল। জীবনে খোকন এনেছিল এক অনাস্বাদিত আনন্দ। এক মুহূর্তে ঈশ্বর যেন তাদের দুজনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাকে জগতের সর্বাপেক্ষা নিঃস্ব ও রিক্ত করে ভিক্ষুকেরও অধম করে দিয়ে গেলেন। সমস্ত দিন সেই দুটি বিষ জর্জরিত নীল মৃতদেহকে সামনে নিয়ে হতবাক মুহ্যমানের মতো বসে রইলাম। ক্রমে সন্ধ্যার অন্ধকার নেমে এলো। ছোকরা চাকরটাও বোধহয় কেমন হতভম্ব হয়ে গিয়েছিল। উপরে সিঁড়িতে রেলিং এর গায়ে হেলান দিয়ে বসে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। ধীরে ধীরে মৃতদেহের পাশ থেকে একসময় উঠে দাঁড়ালাম। অপঘাতে মৃত্যু হয়েছে বেলা ও খোকনের। পুলিশ জানতে পারলে ময়না ঘরে টেনে নিয়ে যাবে। নিষ্ঠুরের মতো ডাক্তার বেলার ওই দেহে এবং আমার এত সাধের খোকনের নবনীত ওই দেহে ছুরি চালাবে। সহ্য করতে পারবো না। তারপর শুধু তাই নয়, ক্রিমেশন গ্রাউন্ডে নিয়ে গিয়ে তাদের শেষ কাজ করতে হবে। তার জন্য তো কোনো ডাক্তারের সার্টিফিকেট চাই এবং আরও আছে জানাজানি হলে ব্যাপারটা পুলিশ আসবে, তখন নানা গোলমাল শুরু হবে। তার চাইতে এই বাড়ির উঠানেই মা ও ছেলেকে মাটির নিচে শুইয়ে রেখে দিই। আমার জীবনের সবচাইতে দুটি প্রিয়জন আমার বাড়ির মধ্যেই মাটির নিচে শুয়ে থাক, ঘুমিয়ে থাক। চাকরটাকে জাগিয়ে নিচে নেমে এলাম। কখন একসময় বৃষ্টি থেমে গেছে। বর্ষণ ক্লান্ত আকাশে এখনো এদিক ওদিক টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে। তারই ফাঁকে ফাঁকে কয়েকটা তারা উঁকি দিচ্ছে। চাকরটার সাহায্যে দুজনে মিলে উঠানের এক কোণে যে বড় ইউক্যালিপটাস গাছটা ছিল তার নিচে পাশাপাশি দুটো গর্ত খুললাম। তারপর সেই গর্তের মধ্যে শুইয়ে দিলাম বেলা আর খোকনকে। মাটি চাপা দিয়ে গর্ত দুটো যখন ভরাট হয়ে গেল তখন রাত্রি শেষের আকাশ
ফিকে আলোর আসন্ন প্রভাতের ইঙ্গিত জানাচ্ছে। তারপর 7টা দিন 7টা রাত কোথা দিয়ে কেমন করে যেন কেটে গেল বুঝতেও পারলাম না। সমস্ত জীবনটাই যেন মিথ্যা হয়ে গেছে, কিছুই আর ভালো লাগে না। আর কি হবে এই দূর দেশে একা একা পড়ে থেকে? ব্যবসাপত্র সব বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে খরিদ্দার এলে তাদের ফিরিয়ে দিই। দোকান সর্বদা বন্ধই থাকে। মনের যখন এইরকম অবস্থা, উত্তরপাড়া থেকে বিনয়েন্দ্রের চিঠি পেলাম, জরুরি চিঠি চলে আসবার জন্য। পরের দিনই প্লেনে একটা সিট পেয়ে গেলাম। রওনা হয়ে পড়লাম। মনে মনে ঠিক করলাম এখানে এসে একটা ব্যবস্থা করে 2-4 দিনের মধ্যেই আবার সিঙ্গাপুরে ফিরে সেখানকার সব কাজ কারবার বন্ধ করে চিরদিনের মতো এখানে চলে আসব। কিন্তু হায়, তখন কি জানতাম যে এখানে এসে এ বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে যাব। এই পর্যন্ত বলে পুরন্দর চৌধুরী যেন একটা বড় রকমের দীর্ঘশ্বাস কোনো মতে রোধ করলেন। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবার এক সময় পুরন্দর চৌধুরী বললেন, কিন্তু এখনো বুঝে উঠতে পারছি না ইন্সপেক্টর, সত্যি কথা বলতে কি এ দুর্ঘটনা কি করে ঘটল? আপনি বলছেন বিনয়েন্দ্রকে কেউ হত্যা করেছে, কিন্তু আমি তো বুঝে উঠতে পারছি না বিনয়েন্দ্রকে কেউ হত্যা করতে পারে। এ যেন কেমন অবিশ্বাস্য বলে এখন আমার মনে হচ্ছে। কেন বলুন তো? ইন্সপেক্টর প্রশ্ন করলেন। প্রথমত বিনয়েন্দ্রকে আমি খুব ভালো করেই জানতাম। ইদানিং বিনয়েন্দ্র আমার প্ররোচনায় মুক্তার নেশায় জড়িয়ে পড়েছিল সত্য, কিন্তু ওই একটিমাত্র নেশার বদ অভ্যাস ছাড়া তার চরিত্রে আর কোনো দোষিত ছিল না। মিতভাষী, সংযমী, স্নেহপ্রবণ, সমজদার এবং যথেষ্ট বুদ্ধিমান লোক ছিল সে। এবং যতদূর জানি তার কোনো শত্রুও এ দুনিয়ায় কেউ ছিল বলে তো মনে হয় না। তার জীবনের অনেক গোপন কথাও আমার অজানা নয়। তবু বলবো তাকে কেউ হত্যা করতে পারে এ যেন সম্পূর্ণই অবিশ্বাস্য। আচ্ছা পুরন্দরবাবু, ইন্সপেক্টর প্রশ্ন করলেন, এ বাড়ির পুরাতন ভৃত্য রামচরণের মুখে যে বিশেষ একটি মহিলার কথা শুনলাম, তার সম্পর্কে কোনো কিছু আপনি বলতে পারেন? কি আপনি ঠিক জানতে চাইছেন ইন্সপেক্টর? কথাটা আমার কি খুব অস্পষ্ট বলে বোধ হচ্ছে পুরন্দরবাবু? মিস্টার বসাকের কথায় কিছুক্ষণ পুরন্দর চৌধুরী তার মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে রইলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, না ইন্সপেক্টর, আপনি যা সন্দেহ করছেন বিনয়েন্দ্রের সেরকম কোনো দুর্বলতাই ছিল না। প্রত্যুত্তরে এবারে ইন্সপেক্টর আর কোনো কথা বললেন না, কেবল মৃদু একটা হাসি তার ওষ্ঠ প্রান্তে জেগে উঠল। পুরন্দর চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে যায় না ইন্সপেক্টরের ওষ্ঠ প্রান্তের ক্ষীণ হাসির আভাসটা। তিনি বললেন, আপনি বোধহয় আমার কথাটা ঠিক বিশ্বাস করতে পারলেন না ইন্সপেক্টর, কিন্তু সত্যি আমি বলছি দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের। তাকে আমি খুব ভালোভাবেই জানতাম। স্ত্রীলোকের ব্যাপারে তার সত্যি বলছি কোনো প্রকার দুর্বলতাই ছিল না। এবারে মৃদু কণ্ঠে বসাক বললেন, তবু আপনার কথা আমি পুরোপুরি বিশ্বাস করতে পারলাম না পুরন্দরবাবু। কেন বলুন তো? নেশার কাছে যে মানুষ নিজেকে বিক্রি করতে পারে তার মধ্যে আর যে গুণই থাক না কেন, নারীর প্রতি তার দুর্বলতা কখনো জাগবে না এ যেন বিশ্বাস করতেই মন চায় না। কিন্তু যাক সে কথা। আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম সেই মিস্টেরিয়াস স্ত্রীলোকটি সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? খুব বেশি জানবার অবকাশও আমার হয়নি, কারণ বেশিক্ষণ তাকে দেখবার আমার অবকাশও হয়নি এবং তার সঙ্গে পরিচিত হবার সুযোগও আমি পাইনি। আপনি তাকে এ বাড়িতে দেখেছিলেন তাহলে? হ্যাঁ। কবে? মাস দেড়েকের আগে বিশেষ একটা কাজে কয়েক ঘন্টার জন্য আমাকে কলকাতায় আসতে হয় সেই সময়। তাহলে মাস দেড়েকের আগে আপনি আরেকবার কলকাতায় এসেছিলেন তার আগে? হ্যাঁ। তারপর? সেই সময় রাত বোধ করি তখন 10টা হবে। বিনয়েন্দ্রের সঙ্গে এখানে দেখা করতে আসি। কত রাত্রে এসেছিলেন যে? পরের দিনই ভোরের প্লেনে চলে যাব। তাছাড়া সমস্ত দিনটাই কাজে ব্যস্ত ছিলাম, তাই রাত্রে ছাড়া সময় করে উঠতে পারিনি। আচ্ছা, আপনি যে সেদিন রাত্রে এসেছিলেন এ বাড়িতে রামচরণ জানতো? হ্যাঁ, জানে বই কি। সেই তো আমার আসার সংবাদ বিনয়েন্দ্রকে দেয় রাত্রে।
যাক, তারপর বলুন। বিনয়েন্দ্র আমাকে এই ঘরেই ডেকে পাঠায়। ইদানিং বৎসরখানেক ধরে বিনয়েন্দ্র একটা বিশেষ কি গবেষণা নিয়ে সর্বদাই ব্যস্ত থাকত, কিন্তু ঘরে ঢুকে দেখলাম। এই পর্যন্ত বলে পুরন্দর চৌধুরী যেন একটু ইতস্তত করতে লাগলেন। বলুন, থামলেন কেন? এই ঘরে ঢুকে দেখলাম ঘরের এক কোণে একটা আরাম কেদারের উপর বিনয়েন্দ্র গা এলি দিয়ে চোখ বুজে পড়ে আছে, আর একটি 23-24 বছরের তরুণী অ্যাপ্রন গায়ে ওই টেবিলটার সামনে দাঁড়িয়ে কি যেন একটা এক্সপেরিমেন্ট করছেন, হাতে একটা তরল পদার্থপূর্ণ টেস্ট টিউব নিয়ে। আমার প্রবেশ ও পদশব্দ পেয়েও বিনয়েন্দ্র কোনো সাড়া না দেওয়ায় আমি তার সামনে এগিয়ে গেলাম। ডাকলাম, বিনু। কে? ও, পুরন্দর, এসো। তারপর কি সংবাদ? বলে অদূরে কার্যরত তরুণীকে সম্বোধন করে বলল, লতা, সলিউশনটা হলো? সম্বোধিতা তরুণী বিনয়েন্দ্রের ডাকে ফিরে দাঁড়িয়ে বললেন, না, এখনো সেডিমেন্ট পড়ছে। কথাটা বলে তরুণী আবার নিজের কাজে মনোসংযোগ করলেন। বসো পুরন্দর, দাঁড়িয়ে রইলে কেন? বিনয়েন্দ্র বললে। ঘরের মধ্যে উজ্জ্বল আলো জ্বলছিল, সেই আলোয় বিনয়েন্দ্রর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলাম। চোখ দুটো বোজা, সমস্ত মুখখানিতে যেন একটা ক্লান্ত অবসন্নতা। চোখ খুলে যেন তাকাতেও তার কষ্ট হচ্ছে। বুঝতে আমার দেরি হলো না, আমারই যোগান দেওয়া সিংহলি মুক্তার নেশায় আপাতত বিনয়েন্দ্র বুঁদ হয়ে আছে। শুধু তাই নয়, মাস চারেক আগে শেষবার যে বিনয়েন্দ্রকে আমি দেখেছিলাম, এ যেন সে বিনয়েন্দ্র নয়। তার সঙ্গে প্রচুর প্রভেদ আছে। আরও একটু কৃশ, আরও একটু কালো হয়েছে সে। চোখের কোলে একটা কালো দাগ গভীর হয়ে বসেছে। কপালের দুপাশে শিরাগুলো একটু যেন স্ফীত। নাকটা যেন আরো একটু স্পষ্ট হয়ে উঠেছে। কেন জানি না, ঠিক সেই মুহূর্তে বিনয়েন্দ্রকে দেখে আনন্দ হওয়ার চাইতে মনে আমার একটু যেন দুঃখই হলো। বুঝলাম পুরোপুরিভাবেই আজ বিনয়েন্দ্র নেশার কবলিত। এর আগে দেখেছি সে রাত 12টা 12:30টার পর শুতে যাবার পূর্বে সাধারণত নেশা করত, কিন্তু এখন দেখছি সে সময়ের নিয়ম পালন বা মর্যাদা আর অক্ষুণ্ণ নেই। এতদিন নেশা ছিল তার সময় বাঁধা ইচ্ছাদিন, এখন সেই হয়েছে নেশার ইচ্ছাদিন। নেশার গ্রাসে সে আজ কবলিত। বিনয়েন্দ্র আমাকে বসতে বলল বটে, কিন্তু তার তখন আলোচনা কিছু করার বা কথা বলার মতো অবস্থা নয়। কিছুক্ষণ বসে থেকে আবার ডাকলাম, বিনু। অতি কষ্টে যেন চোখ মেলে তাকালো বিনয়েন্দ্র। তারপর বললে, তুমি তো রাতটা আছো, খেদে বিশ্রাম নাও, কাল সকালে শুনবো তোমার কথা। বললাম, না, রাত্রে আমি থাকবো না, এক্ষুনি চলে যাব। ও, চলে যাবে? যাও, এবারে কিছু বেশি করে পালস পাঠিয়ে দিও তো, একটা দুটোই আজকাল আর শাসাচ্ছে না যে। বিনয়েন্দ্রের কথায় চমকে উঠলাম এবং সঙ্গে সঙ্গেই প্রায় ফিরে তাকালাম অদূরে দণ্ডায়মান সেই তরুণীর দিকে। তরুণীর দিকে তাকাতেই স্পষ্ট দেখলাম সে যেন আমাদের দিকেই তাকিয়েছিল, অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। সে যে আমাদের কথাবার্তা শুনছিল বুঝতে আমার কষ্ট হলো না। নেশার ঘোরে আবার হয়তো বেফাঁস কি বলে বসবে বিনয়েন্দ্র। তাই আর দেরি না করে ফিরে আসবার জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই বিনয়েন্দ্র আবার চোখ মেলে তাকিয়ে বলল, চললে নাকি পুরন্দর? হ্যাঁ, ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছি, তাছাড়া কাল খুব ভোরে আমার প্লেন ছাড়ছে। তা যাও, তবে বলছিলাম কি, দামটা কিছু কমাও না, একেবারে যে চীনে জোকের মতো শুষে নিচ্ছ। এমন বেকায়দায় তুমি ফেলবে জানলে কোন আহাম্মক তোমার ওই ফাঁদে পা দিত। ছেড়ে দিলেই তো পারো। কথাটা কেমন যেন আমার আপনা থেকেই মুখ দিয়ে হঠাৎ বের হয়ে গেল। কি বললে? ছেড়ে দেব? হ্যাঁ, এইবার খাঁটি ব্যবসাদারি কথা বলেছ। কি করব, অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই নেশাটা ছাড়তে পারলাম না, নইলে দেখিয়ে দিতাম তোমায়। বিনয়েন্দ্রের কথায় দুঃখ হলো, হাসিও পেল, কিন্তু বুঝতে পারছিলাম ঘরের মধ্যে উপস্থিত ওই মুহূর্তে তৃতীয় ব্যক্তিটি আর যাই করুক, কাজের ভান করলেও তার সমস্ত শ্রবণেন্দ্রিয় প্রখর হয়ে আমাদের উভয়ের কথাগুলো শুনছে।
তাড়াতাড়ি তাই আর কথা না বাড়িয়ে দরজার দিকে অগ্রসর হলাম। দরজা বরাবর এসে কি জানি কেন নিজের কৌতূহলকে আর দাবিয়ে রাখতে পারলাম না। ফিরে তাকালাম। সঙ্গে সঙ্গে দেখলাম একজোড়া শানিত ফলার মতো দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। দরজা খুলে বের হয়ে এলাম, কিন্তু মনে হতে লাগলো সেই শানিত ছুরির ফলার মতো চোখের দৃষ্টিটা যেন আমার পিছনে পিছনে আসছে। কথাগুলো একটানা বলে পুরন্দর চৌধুরী থামলেন। তারপর আবার বলতে শুরু করলেন। সেই কয়েক মুহূর্তের জন্য তাকে দেখেছিলাম, আর দেখিনি, এবং ওই কয়েক মুহূর্তের জন্য দেখাই। পরিচয় হয়নি এবং পরিচয়ের অবকাশও ঘটেনি। তারপর তো এবারে এসে শুনলাম কিছুদিন আগে হঠাৎ তিনি কাউকে কিছু না জানিয়ে অদৃশ্য হয়ে গেছেন। এবারে ইন্সপেক্টর কথা বললেন। যাক, তবু সেই মিস্টেরিয়াস ভদ্রমহিলাটির নামের একটা হদিশ পাওয়া গেল। আর একটা কথা মিস্টার চৌধুরী, বলুন, এত রাত্রে আপনি এ ঘরে এসেছিলেন কেন, চোরের মতো গোপনে সন্তর্পণে? সবই যখন আপনাকে বলেছি, সেটুকু বলবারও আমার আর আপত্তি থাকবার কি থাকতে পারে ইন্সপেক্টর? বুঝতেই হয়তো পারছেন আমি এসেছিলাম সেই সিংহলি মুক্তা যদি এখনো কিছু অবশিষ্ট পড়ে থাকে তো সেগুলো গোপনে সরিয়ে ফেলবার জন্য। কারণ মাত্র দিন 20 আগে একটা পার্সেল ডাকযোগে আমি পাঠিয়েছিলাম, ঠিক আমার স্ত্রী ও পুত্র যেদিন সর্পাঘাতে মারা যায় তারই আগের দিন সকালবেলা। পুরন্দর চৌধুরীর কথা শুনে ইন্সপেক্টর কয়েকটা মুহূর্ত আবার ওর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, কিন্তু আপনার মুখেই একটু আগে শুনেছি মিস্টার চৌধুরী, সেগুলো এমনি হঠাৎ দেখলে কারো পক্ষেই সাধারণ বড় আকারের মুক্তা ছাড়া অন্য কিছুই ভাবা সম্ভব নয়। তবে আপনি সেগুলো সরাবার জন্য এত ব্যস্ত হয়েছিলেন কেন? আর এ ঘরেই যে সেগুলো পাবেন তাই বা আপনি ভাবলেন কি করে? এ তো খুব স্বাভাবিক ইন্সপেক্টর। এই ল্যাবরেটরি ঘরের মধ্যেই তার বেশিরভাগ সময় ও দিন কাটত। তাছাড়া এই ঘরে আলমারিতে তার গবেষণার ব্যাপারে প্রয়োজনীয় নানা প্রকার ওষুধপত্র থাকতো, সেদিক দিয়ে সেগুলো এখানে রাখাই তো স্বাভাবিক। একেবারে অসম্ভব নয়। আর তাছাড়া হঠাৎ ওষুধপত্রের মধ্যে ওই মুক্তা জাতীয় বস্তুগুলো কেউ দেখতে পেলে পুলিশের পক্ষে সন্দেহ জাগাও কি স্বাভাবিক নয়? পুরন্দর চৌধুরী যুক্তিটা খুব ধারালো না হলেও ইন্সপেক্টর আর কোনো তর্কের মধ্যে গেলেন না। ইতিমধ্যে রাত্রিও প্রায় শেষ হয়ে এসেছিল। খোলা জানালা পথে অন্ধকার মুক্ত আকাশের গায়ে আলো একটু একটু করে তখন ফুটে উঠছে। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে দুজনে বাইরের বারান্দায় এসে দাঁড়ালেন। বারান্দায় এসে দাঁড়াতেই ঝিরঝিরে প্রথম ভোরের ঠান্ডা হাওয়া জাগরণ ক্লান্ত চোখে মুখে যেন স্নিগ্ধ চলস্পর্শের মতো মনে হলো ইন্সপেক্টরের। ক্ষণপূর্বে শোনা পুরন্দর চৌধুরীর বিচিত্র কাহিনীটা তখনও তার মস্তিষ্কের মধ্যে পাক খেয়ে খেয়ে ফিরছে। সত্য হোক বা মিথ্যা হোক, সত্যিই পুরন্দর চৌধুরীর কাহিনী বিচিত্র। বাড়ির কেউ হয়তো এখনো জাগেনি, সকলেই যে যার শয্যায় ঘুমিয়ে। পুরন্দর চৌধুরীকে সত্যিই বড় ক্লান্ত মনে হচ্ছিল। তিনি ইন্সপেক্টরের কাছ থেকে বিদায় নিয়ে ধীরে মন্থর পদে তার নির্দিষ্ট ঘরের দিকে চলে গেলেন। রাত্রি জাগরণের ক্লান্তি মাথার মধ্যে তখনও যেন কেমন দপ দপ করছে। একাকী দোতলার বারান্দায় পায়চারি করতে করতে ইন্সপেক্টর আগাগোড়া সমস্ত ঘটনাটা যেন পুনরায় ভাববার চেষ্টা করতে লাগলেন, এবং তখনও সেই চিন্তার সবটুকু জুড়েই যেন পুরন্দর চৌধুরীর বর্ণিত কাহিনীটাই আনাগোনা করতে থাকে। বিনয়েন্দ্র রায়ের হত্যার ব্যাপারটা মিস্টার বসাক যতটা সহজ ভেবেছিলেন, এখন যেন ক্রমেই মনে হচ্ছে ততটা সহজ নয়, রীতিমতো জটিল। বৈজ্ঞানিক গবেষণা নিয়ে কেটে যাচ্ছিল দিন। অবিবাহিত বিনয়েন্দ্রের এবং একটিমাত্র রহস্যময়ী নারীর মাস দুয়েকের সংস্পর্শ ব্যতীত অন্য কোনো নারী ঘটিত ব্যাপারের কোনো হদিশই আপাতত পাওয়া যাচ্ছে না। এবং সেই রহস্যময়ী নারীটির সঙ্গে তার কতখানি ঘনিষ্ঠতা হয়েছিল এবং আগে কোনো ঘনিষ্ঠতা হয়েছিল কিনা তারও কোনো সঠিক সংবাদ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিনয়েন্দ্রের অর্থের অভাব ছিল না, এবং বিশেষ করে ব্যাচেলর অবস্থায় প্রচুর অর্থ হাতে থাকায় সাধারণত যে দুটি দোষ সংক্রামক ব্যাধির মতোই সঙ্গে দেখা দেয়, প্রায় সর্বক্ষেত্রেই নারী ও নেশা। তার প্রথমটি সম্পর্কে কোনো কিছু এখনো পর্যন্ত সঠিক জানা না গেলেও শেষোক্তটি সম্পর্কে জানা যাচ্ছে যে ব্যাধিটির কবলিত বেশ রীতিমতোভাবেই হয়েছিলেন বিনয়েন্দ্র, এবং সে ব্যাপারের জন্য মূলত দায়ী তারই অন্যতম কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু ওই পুরন্দর চৌধুরী।
সঙ্গে সঙ্গে যেন নতুন করে আবার পুরন্দর চৌধুরীর চিন্তাটা মনের মধ্যে জেগে ওঠে ইন্সপেক্টরের। লোকটার বুদ্ধি তীক্ষ্ণ, ধূর্ত, সতর্ক এবং প্রচণ্ড সুবিধাবাদী ও স্থির প্রতিজ্ঞ। প্রথম দিকে ভদ্রলোক একেবারে মুখ খোলেননি বা খুলতে চাননি। অতর্কিতে ল্যাবরেটরি ঘরে রাত্রের অভিসারে ধরা পড়ে গিয়েই তার মুখ খুলেছেন, এবং শুধু মুখ খোলাই নয়, বিচিত্র এক কাহিনীও শুনিয়েছেন। লোকটা কিন্তু তথাপি এত সহজ বা সরল মনে হচ্ছে না ইন্সপেক্টরের। সহসা এমন সময় ইন্সপেক্টরের চিন্তাজাল ছিন্ন হয়ে গেল সিঁড়িতে একটা দ্রুত স্খলিত পদশব্দ শুনে। কে যেন সিঁড়িপথে উঠে আসছে। ফিরে তাকালেন ইন্সপেক্টর সিঁড়ির দিকে। যে ব্যক্তিটি সিঁড়ি দিয়ে উঠে ভোরের আলোয় তার সামনে এসে দাঁড়ালো, সে আর কেউ নয়, ওই বাড়িরই একজন ভৃত্য রেবতী। রেবতীর চোখে মুখে একটা স্পষ্ট ব্যস্ততা ও আতঙ্ক। রেবতী কথা বললে প্রথমে উত্তেজিত কণ্ঠে, ইন্সপেক্টর সাহেব, রামচরণ বোধহয় মারা গেছে। কথাটা শুনেই মিস্টার বসাক রীতিমতো যেন চমকে ওঠেন। তার বিস্মিত কণ্ঠ হতে আপনা হতেই যে কথাগুলো বের হয়ে এলো, মারা গেছে রামচরণ? সে কি? হ্যাঁ, আপনি একবার শিগগিরই নিচে চলুন, চলো তো দেখে। অনুরূপ সময়ক্ষেপ না করে রেবতীর পিছু পিছু সিঁড়ি দিয়ে নামতে লাগলেন ইন্সপেক্টর। একতলার একেবারে দক্ষিণ প্রান্তের শেষ ঘরটির দরজাটা তখনও খোলাই ছিল। রেবতী প্রথমে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো খোলা দরজা পথে। মিস্টার বসাক তার সঙ্গে সঙ্গেই প্রায় ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন। ঘরের আলোটা তখনও জ্বলছে, যদিও পশ্চাতের বাগানের দিককার খোলা জানালা পথে ভোরের পর্যাপ্ত আলো ঘরের মধ্যে এসে প্রবেশ করেছে। ভোরের সেই স্পষ্ট আলোয় যে দৃশ্যটি ইন্সপেক্টরের চোখে পড়ল ঘরে প্রবেশ করেই, তা যেমন বিভৎস তেমনি করুণ। জানালার প্রায় লাগোয়া একটা চৌকির উপরে রামচরণের দেহটা চিত হয়ে পড়ে আছে। মুখটা দরজার দিকে একটু কাত হয়ে আছে, চোখের পাতা খোলা, চোখের মণি দুটো যেন ঠেলে বের হয়ে এসেছে। মুখটা ঈষৎ হাঁ হয়ে আছে, এবং সেই দ্বিধা বিভক্ত হাঁ করা ওষ্ঠের প্রান্ত বেয়ে নেমে এসেছে লালা মিশ্রিত ক্ষীণ একটা রক্তের ধারা। সমস্ত মুখখানা যেন নীল হয়ে আছে। খালি গা, পরিধানে একটি পরিষ্কার ধুতি, প্রসারিত দুটি বাহু শয্যার উপরে মুষ্টিবদ্ধ। প্রথম দর্শনেই বোঝা যায় সে দেহে প্রাণ নেই। কয়েকটা মুহূর্ত সেই বিভৎস দৃশ্যের সামনে নির্বাক স্থানের মতো দাঁড়িয়ে রইলেন মিস্টার বসাক। এই যেন সেই গতকাল সকালের বিভৎস করুণ দৃশ্যেরই হুবহু পুনরাবৃত্তি। আশ্চর্য, 24 ঘন্টাও গেল না, প্রথম বাড়ির মালিক, তারপর বাড়ির পুরাতন ভৃত্য সম্ভবত একইভাবে নিষ্ঠুর হত্যার কবলিত হল। কে জানতো গতকাল রাত্রে 11টার সময় সকলকে খাইয়ে দাইয়ে যে লোকটা সকলের শয়নের ব্যবস্থা পর্যন্ত করে বিদায় নিয়ে এসেছিল, তার মৃত্যু এত নিকটে ঘনিয়ে এসেছে। কে জানতো মৃত্যু তার একেবারে ঠিক পশ্চাতে এসে মুখবেদন করে দাঁড়িয়ে আছে, প্রসারিত করেছে তার করাল বাহু। আকস্মিক ঘটনা পরিস্থিতির বিহবলতা কাটিয়ে ঘুরে দাঁড়ালেন ইন্সপেক্টর তার প্রায় পার্শ্বেই দণ্ডায়মান রেবতীর দিকে। রেবতী, কখন তুমি জানতে পেরেছো এই ব্যাপারটা? সকালে উঠেই এ ঘরে ঢুকে। সকালে উঠেই এ ঘরে এসেছিলে কেন? উনুনে আগুন দিয়ে চায়ের ব্যবস্থা করবো কিনা জিজ্ঞাসা করতে এসেছিলাম। ঘরের দরজাটা খোলাই ছিল? হ্যাঁ, তবে কপাট দুটো ভেজানো ছিল। রামচরণ কি সাধারণত ঘরের দরজা খুলেই শুতো রেবতী? আগে হ্যাঁ। তুমি কোন ঘরে থাকো? ঠিক এর পাশের ঘরটাতেই। কাল রাত্রে শেষ কখন তোমার সঙ্গে দেখা হয়েছিল রামচরণের রেবতী? অত রাত তখন ঠিক আমি বলতে পারবো না। আপনাদের খাওয়া দাওয়ার পরই রামচরণ রান্নাঘরে আসে। আমি তখন রান্নাঘর পরিষ্কার করছিলাম। আমাকে ডেকে বললে তার শরীরটা নাকি তেমন ভালো নয়, আর ক্ষুধাও নেই, সে শুতে যাচ্ছে। বলেছিল তার শরীরটা ভালো নয়? হ্যাঁ, অবশ্যই কথাটা শুনে আমি একটু প্রথম অবাকই হয়েছিলাম। কেন বলো তো? তা আগে আজ 5 বছর হলো এ বাড়িতে আমি আছি, কখনো তো রামচরণকে অসুস্থ হতে দেখিনি। তবে কাল রাত্রে বোধহয়। কথাটা সম্পূর্ণ শেষ না করে যেন একটু ইতস্তত করে থেমে গেল রেবতী। কাল রাত্রে বোধহয় কি রেবতী? চুপ করলে কেন? আগে রামচরণ নেশা করত। নেশা করত? কতকটা যেন চমকিতভাবেই ইন্সপেক্টর প্রশ্নটা করলেন রেবতীকে। হঠাৎ তার মনে পড়ে গিয়েছিল সিংহলি মুক্তার কথা। প্রভু ভৃত্য দুজনেই কি তবে মুক্তার নেশায় অভ্যস্ত ছিল নাকি? কি নেশা করতো রামচরণ?
আগে রামচরণ আফিং খেত। আফিং? কথাটা বলে মিস্টার বসাক তাকালেন রেবতীর মুখের দিকে। আগে হ্যাঁ, সন্ধ্যার দিকে তাকে রোজ একটা মটরের দানার মতো আফিং খেতে দেখতাম। তবে কাল রাত্রে বোধহয় তার আফিং এর মাত্রাটা একটু বেশি হয়েছিল আমার মনে হয়। কি করে বুঝলে? কাল যেন রামচরণের একটু ঝিমঝিম ভাব দেখেছি। ইন্সপেক্টর কিছুক্ষণ অতঃপর চুপ করে কি যেন ভাবলেন, তারপর আবার প্রশ্ন শুরু করলেন। তুমি তো পাশের বাড়ি ছিলে রেবতী, রাত্রে কোনো রকম শব্দ বা গোলমাল কিছু শুনেছ? আগে না। কোনো কিছু শোনোনি? না। কাল কত রাত্রে শুতে গিয়েছিলে ঘরে? রামচরণ কথা বলে চলে আসবার পরেই খাওয়া দাওয়া সেরে এসে শুয়ে পড়ি। একটা চাদর দিয়ে রামচরণের মৃতদেহটা ঢেকে রেবতীকে নিয়ে ইন্সপেক্টর বসাক ঘর থেকে বের হয়ে এলেন। দরজাটা বন্ধ করে রেবতীকে বললেন, ঠাকুর আর করালিকে ডেকে নিয়ে তুমি ওপরে এসো রেবতী। দোতলা এসে ইন্সপেক্টর দেখলেন মধ্যবয়স্ক একজন ভদ্রলোক দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছেন। উভয়ের চোখাচোখি হলো। দোহারা চেহারা হলেও বেশ বলিষ্ঠ গড়ন ভদ্রলোকের। মাথায় 1/3 জুড়ে বেশ মসৃণ চকচকে একখানি টাক। মাথার বাকি অংশে যে কেশ তাও বিরল হয়ে এসেছে। উঁচু খাড়ার মতো নাক, প্রশস্ত কপাল, ভাঙা গাল, গালের হনু দুটো যেন বয়ের আকারে ঠেলে উঠেছে। গোল গোল চোখ, চোখে কালো মোটা ফ্রেমের সেলুলয়েডের চশমা। পুরো লেন্সের ওধারতে তাকিয়ে আছেন ভদ্রলোক। উপরের ওষ্ঠ পুরু একজোড়া গোঁফে প্রায় ঢাকা বললেও অত্যুক্তি হয় না। নিচের পুরু কালচে বর্ণের ওষ্ঠটা যেন একটু উল্টে আছে। পুরুষ্টু গোঁফের অন্তরাল হতেও দেখা যায় উপরের দাঁতের সারি, উঁচু দাঁত। পরিধানে ধুতি ও গলাবন্ধ মুগার চায়না কোট, পায়ের চকচকে কালো রঙের ডার্বি শু। আপনি? প্রথমেই প্রশ্ন করলেন ইন্সপেক্টর। আমার নাম প্রতুল বোস, এবারই সরকার। আপনি বোধহয় পুলিশের কেউ হবেন? হ্যাঁ, পুলিশ ইন্সপেক্টর প্রশান্ত বসাক। গেটেই পুলিশ প্রহরী মোতায়েন দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তার মুখেই একটু আগে সব শুনে এলাম, কিন্তু ব্যাপারটা যে কিছুতেই এখনো বিশ্বাস করে উঠতে পারছি না ইন্সপেক্টর। সত্যই কি বিনয়েন্দ্রবাবুকে কেউ মার্ডার করেছে? হ্যাঁ, ব্যাপারটা যতই অবিশ্বাস্য হোক সত্যি। আর শুধু তাই নয় প্রতুলবাবু, গত রাত্রে ইতিমধ্যেই আরো একটি হত্যাকাণ্ড এ বাড়িতে সংঘটিত হয়েছে। তার মানে? কি আপনি বলছেন ইন্সপেক্টর? আবার কাকে কে হত্যা করলো কাল রাত্রে এ বাড়িতে? কে হত্যা করেছে তা জানি না, তবে হত্যা করেছে এ বাড়ির পুরাতন ভৃত্যকে। কে? রামচরণ? হ্যাঁ, সেই নিহত হয়েছে। এসব আপনি কি বলছেন ইন্সপেক্টর? বাড়ির চারপাশে পুলিশ প্রহরী, আপনি নিজে উপস্থিত ছিলেন এখানে, এমন দুঃসাহস? দুঃসাহসই বটে প্রতুলবাবু। ইন্সপেক্টর বসাকের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই প্রায় দরজা খুলে প্রথমে রজত ও তারপরেই সুজাতা যে যার নির্দিষ্ট ঘর থেকে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। বসাকের শেষের কথাটা রজতের কানে গিয়েছিল। সে এগিয়ে আসতে আসতে প্রশ্ন করল, কি দুঃসাহসের কথা বলছিলেন ইন্সপেক্টর? এই যে রজতবাবু, আসুন, কাল রাত্রেও আবার একটি হত্যাকাণ্ড ঘটেছে এ বাড়িতে। সে কি? অর্ধস্ফুট আর্তচিৎকারে কথাটা বলে রজত। আবার? আবার কে নিহত হলো? রামচরণ। রামচরণ? হ্যাঁ। সুজাতার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। সে ফ্যাল করে সদ্য ঘুম ভাঙা চোখে বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং হঠাৎ যেন কেমন তার মাথাটা ঘুরে ওঠে। টলে পড়ে যাচ্ছিল সুজাতা। ব্যাপারটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর বসাক চকিতে এগিয়ে এসে দুহাত বাড়িয়ে সুজাতার পতনোন্মুখ দেহটা সযত্নে ধরে ফেললেন। কি হলো, কি হলো সুজাতা? সঙ্গে সঙ্গে এগিয়ে আসে রজত। সুজাতার দু চোখের পাতা যেন নিমিলিত, অঙ্গ প্রত্যঙ্গ শিথিল। ইতিমধ্যে ইন্সপেক্টর বসাক পাঁজা কোলে সুজাতার শিথিল দেহটা প্রায় বুকের ওপর তুলে নিয়ে এগিয়ে যান সামনের খোলা দরজাপথে ঘরের মধ্যে। ঘরের মধ্যে খাটের উপরে পাতা শয্যাটার উপরে এসে সযত্নে ইন্সপেক্টর সুজাতার দেহটা শুইয়ে দিলেন। রজত পাশেই এসে দাঁড়িয়েছিল। তার দিকে তাকিয়ে ইন্সপেক্টর বললেন, দেখুন তো ঘরের কোনায় কুজোতে বোধহয় জল আছে। কুজোর পাশেই একটা কাঁচের গ্লাস ছিল। প্রতুলবাবু এই গ্লাসে করে তাড়াতাড়ি
কুঁজো থেকে জল ঢেলে এনে দিলেন। কি হলো, একজন ডাক্তার কাউকে ডাকলে হতো না? রজত ব্যগ্র কণ্ঠে বলে। গ্লাস থেকে জল নিয়ে সাহিত্য সুজাতার চোখে মুখে জলের মৃদু ঝাপটা দিতে দিতে সুজাতার নিমিলিত চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে ইন্সপেক্টর বসাক বললেন, না, ব্যস্ত হবেন না রজতবাবু। একে গতকালের ব্যাপার থেকে হয়তো স্ট্রেন যাচ্ছিল, তারপর আজকের নিউজটা একটা শক দিয়েছে, তাই হয়তো জ্ঞান হারিয়েছেন। আপনি বরং পাখার সুইচটা অনুগ্রহ করে অন করে দিন। রজত এগিয়ে গিয়ে পাখার সুইচটা অন করে দিল। মিষ্টি মৃদু একটা ল্যাভেন্ডারের গন্ধ নাসারন্ধ্রে এসে প্রবেশ করেছে। জলবিন্দু শোভিত কোমল চারু কপালটি, তার আশেপাশের চূর্ণ কুন্তলের দুই এক গাছি স্থানভ্রষ্ট হয়ে জলের সঙ্গে কপালে জড়িয়ে গিয়েছে। নিমিলিত আখির জলসিক্ত পাতা দুটি মৃদু মৃদু কাঁপছে। বাম গণ্ডের উপরে কালো ছোট্ট তিলটি। অনিমেষে চেয়ে থাকেন ইন্সপেক্টর বসাক মুখখানির দিকে। শুধু কি মুখখানি, নিটোল চিবুক, ঠিক তার নিচে শঙ্খের মতো সুন্দর গ্রীবা। গ্রীবাকে বেষ্টন করে চিকচিক করছে সরু সোনার একটি পিছে হার। চোখের দৃষ্টি যেন ঘুরিয়ে নিতে পারেন না ইন্সপেক্টর বসাক। সত্যি আজ বুঝি সুপ্রভাত। সবকিছু ভুলে গিয়ে যেন ইন্সপেক্টর চেয়ে রইলেন বসে সেই মুখখানির দিকে, এবং বেশ কিছুক্ষণ পরে কম্পিত ভীরু চোখের পাতা দুটি খুলে তাকালো সুজাতা। সুজাতা দেবী, স্নিগ্ধ কণ্ঠে ডাকেন ইন্সপেক্টর বসাক। বিশ্বস্ত বেশ ঠিক করে উঠে বসবার চেষ্টা করে সুজাতা, কিন্তু বাধা দেন ইন্সপেক্টর বসাক। উঠবেন না, আরেকটু শুয়ে থাকুন। চলুন রজতবাবু, আমরা বাইরে যাই, উনি একটু বিশ্রাম নিন। ইন্সপেক্টর বসাকের ইঙ্গিতে সকলে ঘর থেকে বেরিয়ে এলো। দরজাটা নিঃশব্দে ভেজিয়ে দিলেন বসাক। গত রাত্রে নিচের তলায় যে ঘরে বসে সকলের কথাবার্তা হয়েছিল, ইন্সপেক্টর বসাক সেই ঘরেই এসে প্রতুল বোস ও রজতকে নিয়ে প্রবেশ করলেন। রেবতীর মুখেই ইতিমধ্যে সংবাদটা ড্রাইভার করালি, পাচক লক্ষ্মণ ও দারোয়ান ধনবাহাদুর জানতে পেরেছিল। তারাও এসে দরজার বাইরে ভিড় করে দাঁড়ায় ইতিমধ্যে। ওই সঙ্গে প্রহরারত একজন বাঙালি কনস্টেবল মহেশও দোরগোড়ায় এসে দাঁড়ায়। সর্বাগ্রে মহেশকে ডেকে মিস্টার বসাক থানায় রামানন্দ সেনকে তখনই একটি সংবাদ দিতে বললেন। সংবাদ পাওয়া মাত্রই নীলকুঠিতে চলে আসবার জন্য। মৃতদেহটার একটা ব্যবস্থা করা দরকার। রেবতীকে যা জিজ্ঞাসাবাদ করবার করা হয়ে গিয়েছিল বলে ইন্সপেক্টর বসাক প্রথমেই ডাকলেন লক্ষ্মণকে। লক্ষ্মণ সাধারণত একটু ভীতু প্রকৃতির লোক। তার উপরে রেবতীর মুখে রামচরণের খুন হবার সংবাদ পাওয়া অবধি সে যেন আর তার মধ্যেই ছিল না। ইন্সপেক্টরের আহ্বানে সে যখন তার সামনে এসে দাঁড়ালো, তার গলা দিয়ে স্বর বেরোবার মতো অবস্থাও তখন তার আর নেই। নাম কি তোর? গোড়া দুই ঢোক গিলে কোনো মতে লক্ষ্মণ নামটা তার উচ্চারণ করে। লক্ষ্মণ। কাল রাত্রে কখন শুতে গিয়েছিলি? লক্ষ্মণের যদিও মুঙ্গের জেলায় বাড়ি, 10 বছর বাংলাদেশে থেকে বেশ ভালোই বাংলা ভাষাতে কথাবার্তা বলতে পারে। সে আবার কোনো মতে একটা ঢোক গিলে বললে, রাত 11টার পর সাহেব। শুনলাম কাল রাত্রে নাকি রামচরণ কিছু খায়নি, সত্যি? হ্যাঁ সাহেব, রামচরণ কাল রাত্রে কিছুই খায়নি। কেন খায়নি জানিস কিছু? না, বলতে পারি না সাহেব। রামচরণ রোজ আফিম খেত জানিস? আগে হ্যাঁ, দেখেছি তাকে খেতে। তুই দেখেছিস? আগে হ্যাঁ। কাল রাত্রে তুই একটানায় ঘুমিয়েছিলি না একাধবার ঘুম ভেঙে গিয়েছিল? একবার মাঝরাত্রে উঠেছিলাম বাইরে যাওয়ার জন্য। সেই সময় কোনো শব্দ বা কোনো কিছু শুনেছিলি? আগে। লক্ষ্মণ যেন কেমন একটু ইতস্তত করতে থাকে। এবার একটু চড়া সুরে মিস্টার বসাক বললেন, চুপ করে রইলি কেন? যা জিজ্ঞাসা করছি তার জবাব দে। আগে আমি যখন বাইরে থেকে ঘুরে আবার ঘরে ঢুকতে যাব। কি আবার থামলো দেখো, বল। তখন যেন মনে হলো কি একজন সাদা চাদরে গা ঢেকে রামচরণের ঘর থেকে বের হয়ে রান্নাঘরের সামনে যে সরু ফালি বারান্দাটা, সেদিকে চট করে অন্ধকারে মিলিয়ে গেল। ভয়ে বাবু তখন আমার গলা শুকিয়ে এসেছে। তাড়াতাড়ি উঠি কি পড়ি কোনো মতে নিজের ঘরে ঢুকে খিল তুলে দিই। কেন, ভেবেছিলি বুঝি ভূত? আগে সাহেব, গত মাসখানেক ধরে রামচরণের মুখে যে শুনেছি। কি শুনেছিস?
বুড়ো কর্তাবাবু নাকি ভূত হয়ে এ বাড়িতে রাত্রে ঘুরে বেড়ায় মধ্যে মধ্যে। কি বললে? আগে হ্যাঁ, আমাদের বাবুও নাকি তাকে ওই বুড়ো বুড়ো কর্তাবাবুর ভূতকে অনেক রাত্রে উপরের বারান্দায় ঘুরে বেড়াতে দেখেছেন। রামচরণ তোকে এই কথা বলেছিল? হ্যাঁ। শুধু তোদের কর্তাবাবুই বুড়ো কর্তার ভূত দেখেছিলেন, না তোরাও কেউ কেউ এর আগে দেখেছিস? আমি বা রামচরণ কখনো দেখিনি, তবে করালি নাকি 2-3 বার দেখেছিল। ভূত তুই বিশ্বাস করিস? কি যে বলেন বাবু, সিয়ারাম সিয়ারাম, ভূত প্রেত তেনারা আছেন বই কি। রেবতী করালি ওদের তোর কেমন লোক বলে মনে হয়? রেবতীও আমার মতো ভীতু বাবু, তবে করালির খুব সাহস। মৃদু হেসে ইন্সপেক্টর এবারে বললেন, আচ্ছা যা, করালিকে এবারে পাঠিয়ে দে। নমস্কার জানিয়ে লক্ষ্মণ ঘর থেকে বের হয়ে গেল। তার মুখ দেখে মনে হলো সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। ইন্সপেক্টর বসাক লক্ষ্মণকে প্রশ্ন করতে করতে তার ডায়েরিতে মধ্যে মধ্যে নোট করে নিচ্ছিলেন। রজত স্তব্ধ হয়ে পাশেই একটা চেয়ারে বসেছিল। এমন সময় আবার ঘরের বাইরে জুতোর শব্দ পাওয়া গেল এবং সঙ্গে সঙ্গেই বলতে গেলে স্থানীয় থানা ইনচার্জ রামানন্দ সেন ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন। আবার কি হলো স্যার? রামানন্দ সেন প্রশ্ন করলেন। এই যে মিস্টার সেন, আসুন বসুন, মুখ তুলে আহ্বান জানালেন ইন্সপেক্টর রামানন্দ সেনকে। রামানন্দ সেন একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। দিস টাইম পুয়ার রামচরণ। বলেন কি? মানে সেই বৃদ্ধ পুরাতন বৃত্ত? সত্যি? হ্যাঁ। তারপর একটু থেমে আবার বললেন, কিছুটা এখন অবশ্য বুঝতে পারছি, আমারই অসাবধানতার জন্য বেচারিকে প্রাণ দিতে হলো। কি বলছেন স্যার? ঠিকই বলছি মিস্টার সেন। রামচরণের কথাবার্তা শুনেই কাল মনে হয়েছিল স্বেচ্ছায় আমার প্রশ্নের জেরায় পড়ে যতটুকু সে স্বীকার করেছে সেটাই সব নয়। যে কারণেই হোক অনেক কথাই সে গোপন করে গিয়েছে। তাই কাল মনে মনে ভেবে রেখেছিলাম একদিনে আর বেশি চাপ দেব না, আজ রইয়ে সইয়ে আবার জিজ্ঞাসাবাদ করব। এবং আমার অনুমান যে একেবারে মিথ্যা নয়, তার মৃত্যুই সেটা প্রমাণ করে দিয়ে গেল। তাই বলছিলাম কাল যদি একটু রামচরণ সম্পর্কে সতর্ক থাকতাম এবং তার উপরে আর একটু নজর রাখতাম, তবে হয়তো এমনি করে তাকে নিহত হতে হতো না। আপনি কি বলতে চান স্যার? বিনয়েন্দ্রবাবুর হত্যাকারী তবে রামচরণকে হত্যা করেছে? নিশ্চয়ই, একই কালো হাতের কাজ। এবং এ বিষয়ে আমি স্থির নিশ্চয় যে বিনয়েন্দ্রের হত্যার ব্যাপারে অনেক কিছু জানতো বলেই সেই বেচারিকে হত্যাকারীর হাতে এইভাবে এত তাড়াতাড়ি প্রাণ দিতে হলো। অনেক কথাই বিনয়েন্দ্রবাবু সম্পর্কে আমাকে সে গতকাল বলেছিল, আরও বেশি কিছু না প্রকাশ করে বসে যাতে করে হত্যাকারীর বিপদ ঘটতে পারে, সেই আশঙ্কাতেই হয়তো হত্যাকারী এত তাড়াতাড়ি তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলল। এবং কথাটা ইন্সপেক্টর শেষ করতে পারলেন না, হঠাৎ তিনি থেমে গেলেন, বললেন, কে? একটা মুখ দরজাপথে উঁকি মারছিল। ইন্সপেক্টরের প্রশ্নে ঘরের অন্যান্য সকলের দৃষ্টি সেই দিকে আকর্ষিত হয়। একটা ভাঙা কর্কশ গলায় প্রশ্নোত্তর হলো, আগে আমি করালি। এসো, ভেতরে এসো। করালি ঘরের মধ্যে এসে প্রবেশ করলো। লোকটা দেখতে রোগা লম্বা, কালো পালিশ করা গায়ের রং, মুখ ভর্তি বসন্তের বিশ্রী ক্ষতচিহ্ন, নাকটা একটু চাপা, পুরু ঠোঁট অত্যধিক ধূমপানে একেবারে কালচে হয়ে গেছে, মাথার চুল পর্যাপ্ত, তেল চকচক করছে। অ্যালবার্ট তেরি পরিধানে সাধারণ একটি ধোপদুরস্ত ধুতি ও গায়ে একটি সাদা অনুরূপ সিল্ক টুইলের হাফ শার্ট। আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ, কিন্তু ঘরে না ঢুকে দরজার গোড়ায় দাঁড়িয়ে উঁকি মারছিলে কেন? আগে উঁকি তো মারিনি, ঘরে ঢুকতে গিয়ে দেখলাম আপনারা কথা বলছেন, তাই ঢুকতে একটু ইতস্তত করছিলাম। তুমি তো এই নিচের তলাতেই লক্ষ্মণের ঘরের পাশের ঘরটাতেই থাকো? আগে। কাল রাত্রে কখন ঘুমিয়েছিলে? আগে শরীরটা আমার কদিন থেকে ভালো যাচ্ছিল না বলে কাল রাতে আর কিছু খাইনি, 9:30টার মধ্যে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছিলে? আগে একরকম তাই, আমার তো বিছানায় শোয়া আর ঘুমানো। রাত্রে আর ঘুম ভাঙেনি? না। কিন্তু এই একটি মাত্র উচ্চারিত শব্দ যেন ইন্সপেক্টরের মনে হলো করালি একটু ইতস্তত করেই উচ্চারণ করল। কাল রাতে তাহলে কোনো রকম শব্দ বা চিৎকার শোনোনি?
শব্দ, চিৎকার? কই না। ইন্সপেক্টর কি যেন ভাবতে লাগলেন। তারপর হঠাৎ আবার প্রশ্ন শুরু করলেন, করালি, তুমি তো বছরখানেক মাত্র এখানে চাকরি নিয়েছো, তাই না? আগে হ্যাঁ। এর আগে কোথায় কাজ করতে? কোথাও 2-4 দিনের বেশি একটা ঠিকে কাজ ছাড়া করিনি। একমাত্র এই বাড়িতেই এই 1 বছর একটানা কাজ করছি। তোমার ড্রাইভিং লাইসেন্স কতদিনের? 4 বছরের। 4 বছর লাইসেন্স পেয়েছো, অথচ কোথাও এর আগে বড় একটা কাজ করনি। কি করে তাহলে দিন চালাতে? তা চলতো কই স্যার, আজকাল ভালো সুপারিশপত্র না হলে প্রাইভেট গাড়ি চালাবার কাজ কি বিশ্বাস করে কেউ দিতে চায় স্যার? কাজের সন্ধান নিয়ে কারো কাছে গেলেই আপনি সকলে প্রশ্ন করবেন, আগে কোথায় কাজ করেছো, কেমন কাজ করতে, তার সার্টিফিকেট দেখাও। তা বিনয়েন্দ্রবাবু সেরকম কিছু দেখতে চাননি তোমার কাছে? আগে না, আগে তিনি ছিলেন সত্যিকারের গুণী। বললেন ড্রাইভ করো দেখি, কাজ দেখে তবে কাজে বহাল করব। বললাম এই তো বাবু, কথার মতো কথা। নিয়ে গেলাম গাড়িতে চাপিয়ে। আপনাদের আশীর্বাদে স্যার যে কোনো মেক বা মডেলের গাড়ি দিন না, জলের মতো চালিয়ে নিয়ে যাব। আমার গাড়ি চালানো দেখে বাবুও খুশি হয়ে গেলেন। তিনি সেই দিনই কাজে বহাল করে নিলেন আমাকে। ইন্সপেক্টর বুঝতে পারেন লোকটা একটু বেশি কথা বলে। বাবু তাহলে তোমার গাড়ি চালানোয় খুশি হয়েছিলেন বলো? আগে নিজে মুখে আর কি বলবো স্যার, বলবেন অহংকার, দিমাগ। তবে হ্যাঁ বাবু বেঁচে থাকলে তারই মুখে শুনতে পারতেন। তবে তিনি বলতেন, করালি, তোমার হাতে গাড়ি ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমানো যায়। ভালো কথা। দেখো করালি, কাল তোমাকে একটা কথা জিজ্ঞাসা করা হয়নি। বলুন স্যার। তোমার আপনার জন আর কে কে আছে? আগে স্যার সে কথা আর বলবেন না, ভালো করে জ্ঞান হওয়ার আগেই মা বাপকে হারিয়েছি। তারপর লালন পালন করলে এক পিসি, সেও ওই বছর 10 আগে মারা গেছে। সব ধুয়ে মুছে গেছে, একা স্যার, একেবারে একা। বিয়ে করনি? বিয়ে তার কে দেবে বলুন স্যার, এতদিন তো ক্যাঁ ক্যাঁ করে ভবঘুরের মতো মাথা ঘুরে বেরিয়েছি। এই তো সবে যাওয়া একটা কাজ জুটেছিল দেখুন না, তাও বড়াতে সইল না। এবারে আবার সেই রাস্তা আর কলের জল। কেন হে, এখানে তো শুনলাম 150 টাকা মাইনে পেতে, থাকা খাওয়া লাগতো না। এ ক বছরে কিছুই জমাতে পারোনি? আগে না স্যার, জমলো আর কোথায়। আগের কিছু ধার দেনা ছিল, তাই শোধ করে দিতেই সব বেরিয়ে যেত মাসে মাসে। জমাবো কি করে আর। আচ্ছা করালি, তুমি যেতে পারো। হ্যাঁ ভালো কথা, না বলে কোথাও বেরিয়েও না যেন। আগে না স্যার, কোথাও বড় একটাই বিয়ে হই না। করালি ঘর ছেড়ে চলে গেল। ইন্সপেক্টর বসাক থানা ইনচার্জ রামানন্দ সেনের মুখের দিকে তাকিয়ে বললেন, কিছু বুঝতে পারলেন স্যার? একেবারেই যে কিছু বুঝিনি তা নয় স্যার, বেশ গভীর জলের মাছ বলেই মনে হলো। হঠাৎ রজত কথা বললে, ঠিকই বলেছেন মিস্টার সেন, লোকটার চোখ দুটো যেন ঠিক সাপের চোখের মতো, একেবারে পলক পড়ে না। তাছাড়া লোকটার মুখের দিকে তাকালেই যেন কেমন গা ঘিন ঘিন করে। আশ্চর্য, লোকটাকে ছোটকা যে কি করে টলারেট করতেন তাই ভাবছি। ইন্সপেক্টর রজতের কথায় মৃদু হাসলেন মাত্র, কোনো জবাব দিলেন না। হাসিটা রজতের দৃষ্টি এড়ায় না। সে বলে, হাসছেন আপনি ইন্সপেক্টর, কিন্তু লোকটার মুখের দিকে তাকালেই কি মনে হয় না ঠিক যেন একটা স্নেক? ইন্সপেক্টর রজতের প্রশ্নের এবারেও কোনো জবাব দিলেন না, কেবল রামানন্দ সেনের দিকে তাকিয়ে বললেন, মৃতদেহটা একবার দেখবেন নাকি? হ্যাঁ একবার দেখে যাই, একটা ডায়েরি আবার পাঠাতে হবে তো। যান। রামানন্দ সেন ঘর থেকে বের হয়ে গেলেন। ইন্সপেক্টর এবারে রজতের দিকে ফিরে তাকিয়ে বললেন, আপনারা যখন এসে গেছেন রজতবাবু, মৃতদেহের মানে আপনাদের কাকার সৎকার করবেন তো? তা করতে হবে বুঝছি। তাহলে আর দেরি করবেন না, রামানন্দবাবুর কাছ থেকে একটা অর্ডার নিয়ে কলকাতায় চলে যান। রামচরণের মৃতদেহটা মর্গে পাঠাবার একটা ব্যবস্থা করে রামানন্দ সেন থানায় ফিরে এলেন। চা পান করে রজত ও বিনয়েন্দ্রবাবুর মৃতদেহ কলকাতার মর্গ থেকে নিয়ে সৎকারের একটা ব্যবস্থা করবার জন্য বের হয়ে গেল। একজন কনস্টেবলকে নিচের তলায় প্রহরায় রেখে ইন্সপেক্টর বসাক উপরে চললেন। প্রথমেই পুরন্দর চৌধুরীর সংবাদ নেবার জন্য তার ঘরে গিয়ে প্রবেশ করলেন। পুরন্দর চৌধুরী শয্যার উপরে শুয়ে গভীর নিদ্রায় মগ্ন তখনও।
ধীরে ধীরে ঘরের দরজাটা টেনে দিয়ে ঘর থেকে বের হয়ে এলেন ইন্সপেক্টর। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন বেলা প্রায় 10:30 বাজে। সুজাতা দেবীর একটা সংবাদ নেওয়া প্রয়োজন। এগিয়ে চললেন ইন্সপেক্টর সুজাতার ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে কিছুটা ইতস্তত করলেন, তারপর আঙুল দিয়ে টুকটুক করে ভেজানো দরজার গায়ে মৃদু নক করলেন। কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। প্রথমে ভাবলেন সুজাতা ঘুমোচ্ছে হয়তো, তারপরে আবার কি ভেবে মৃদু একটা ঠেলা দিয়ে ভেজানো দরজাটা ঈষৎ একটু ফাঁক করে ঘরের ভিতর দৃষ্টিপাত করলেন। দেখতে পেলেন সুজাতা নিঃশব্দে খোলা জানালার সামনে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। বিশ্বস্ত চুলের রাশ সারা পিঠ বেপে ছড়িয়ে আছে। হাওয়ায় চূর্ণ কুন্তল উড়ছে, বেশিও কেমন একটা শিথিল এলোমেলো ভাব। আবার দরজার গায়ে নক করলেন টুকটুক করে। কে? ভিতর থেকে সুজাতার গলার প্রশ্ন ভেসে এলো। ভিতরে আসতে পারি কি? আসুন। দরজা ঠেলে ইন্সপেক্টর ঘরের মধ্যে প্রবেশ করলেন। সুজাতা ঘুরে দাঁড়ালো। আসুন। এখন একটু সুস্থ বোধ করছেন মিস রয়? হ্যাঁ, একটু চা বা গরম দুধ 1 গ্লাস খেলে পারতেন। বলি না দিতে রেবতীকে ডেকে? বলতে হবে না, রেবতী কিছুক্ষণ আগে নিজেই এসে আমাকে চা দিয়ে গিয়েছে। চা খেয়েছি। কিন্তু আপনি দাঁড়িয়ে রইলেন কেন মিস্টার বসাক? বসুন না ওই চেয়ারটার উপর। হ্যাঁ বসি। পাশেই একটা চেয়ার ছিল, টেনে নিয়ে ইন্সপেক্টর উপবেশন করলেন। আপনিও বসুন মিস রয়। সুজাতা খাটের উপরেই শয্যায় উপবেশন করে। কিছুক্ষণ দুজনের কেউ কোনো কথা বলে না। স্তব্ধতার মধ্যেই কয়েকটা মুহূর্ত কেটে গেল এবং স্তব্ধতা ভঙ্গ করে প্রথমেই কথা বললেন ইন্সপেক্টর। আপনি কি তাহলে কলকাতাতেই ফিরে যাবেন ঠিক করলেন মিস রয়? সুজাতা নিঃশব্দে মুখ তুলে তাকালো ইন্সপেক্টরের মুখের দিকে। রজতদা কোথায়? সুজাতা প্রশ্ন করে। রজতবাবু তো এই কিছুক্ষণ আগে কলকাতায় গেলেন। কলকাতায় কেন? বিনয়েন্দ্রবাবুর মৃতদেহটা সৎকারের একটা ব্যবস্থা করতে হবে তো, তাই। সুজাতা আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি যদি লখনৌয়ে ফিরে যাই আপনার কোনো আপত্তি আছে কি? না, আপত্তি আর কি, তবে আপনার কাকার সলিসিটারকে একটা সংবাদ পাঠাতে বলেছি। প্রতুলবাবুকে আজই সন্ধ্যার সময় এখানে এসে একবার দেখা করবার জন্য। সলিসিটারকে কেন? আপনার কাকার উইল টুইল যদি কিছু থাকে তো সেটা তো আপনাদের জানা প্রয়োজন। থাকলেও আমার সে বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই জানবেন মিস্টার বসাক। সুজাতা যেন মৃদু ও নিরাসক্ত কণ্ঠে কথাটা বললে। বিস্মিত ইন্সপেক্টর সুজাতার মুখের দিকে তাকালেন। হ্যাঁ, তার সম্পত্তি যার ইচ্ছা সে নিক, আমার তাতে কোনো প্রয়োজন নেই। চাই না আমি সেই অর্থের এক কপর্দকও, এবং নেবও না। পূর্ববৎ নিরাসক্ত কণ্ঠে কথাগুলো বলে গেল সুজাতা। সে তো পরের কথা পরে, আগে দেখুন তার কোনো উইল আছে কিনা। উইলে যদি আপনাদেরই সব দিয়ে গিয়ে থাকেন তো ভালোই, নচেত উইল না থাকলে তার সবকিছুর একমাত্র ওয়ারিশন তো আপনারাই। আর কিছু যদি আপনি না নেনই, যাকে খুশি সব দান করতে পারবেন। না না, তার সোপার্জিত অর্থ তো নয়, সবই তো তার বাবার দাদামশাইয়ের অর্থ। যে লোক মরবার সময় পর্যন্ত তার নাতি নাতিদের মুখ দেখেন, তার সম্পত্তি লাখ টাকা হলেও আর যেই নিক, আমি একটি কপর্দক স্পর্শ করব না তা জানবেন। কি বলছেন আপনি মিস রয়? ঠিকই বলছি। আপনি তো জানেন না আমার পিতামহকে। অনাদি চক্রবর্তী তার একমাত্র জামাই হওয়া সত্ত্বেও সবকিছু থেকে তাকে তিনি বঞ্চিত করে গিয়েছিলেন। আর শুধু কি তিনি, শুনেছি আমার পিতামহীরও এমন অহমিকা ছিল যে ধনী কন্যা বলে আমার পিতামহকে যাচ্ছে তাই করে অপমান করতেও একদিন দ্বিধাবোধ করেননি। বাবা বলেছিলেন একদিন, সুজাতা, যদি কখনো ভিক্ষে করেও খেতে হয় তবু যেন অনাদি চক্রবর্তীর এক কপর্দকও গ্রহণ করো না। এমনকি তিনি যেচে দিতে এলেও যেন সে অর্থ বিবাহিতা স্ত্রীকে পর্যন্ত স্বামীর কাছ থেকে দূরে ঠেলে দেয়। সে অর্থ মানুষের জীবনে আর যাই দিক মঙ্গল আনতে পারে না। আমি এখানে এসেছিলাম শুধু তাকে একটিবার দেখব বলে, অন্যথায় আসতামই না। একটানা সুজাতা কথাগুলো বলে গেল। মিস্টার বসাকের বুঝতে কষ্ট হয় না সুজাতা দেবী সত্যি সত্যি তার মৃত ছোটকাকে গভীর শ্রদ্ধা ও স্নেহ করত, এবং তাই ছোটকার মৃত্যু সংবাদটা তার বুকে সেলের মতোই আঘাত হেনেছে।
একটু থেমে সুজাতা আবার বলতে লাগলো, আমার ও ছোটকার মধ্যে ঠিক যে কি সম্পর্ক ছিল আপনাকে বুঝিয়ে বলতে পারবো না মিস্টার বসাক। তাছাড়া আপনি হয়তো বুঝবেনও না। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, মানুষ হয়েছি রজতদার মা জ্যাঠাইমার স্নেহ ও ভালোবাসাতেই। কিন্তু সেদিনকার আমার বালিকা মনের খুব নিকটে যাকে আপনার করে পেয়েছিলাম সে হচ্ছে আমার ছোটকাই। বলতে বলতে সুজাতার গলাটা কেমন যেন জড়িয়ে আসে। নিজেকে একটু সামলে নিয়ে আবার বলতে শুরু করে, ছোটকা ছিল আমাদের, বিশেষ করে আমার জীবনে একাধারে বন্ধু ও সর্বব্যাপারে একমাত্র সাথী। তাই যেদিন তিনি তার দাদামশাই জরুরি একটা চিঠি পেয়ে হঠাৎ কাউকে কিছু না জানিয়েই এ বাড়িতে চলে আসেন এবং তারপর যে কারণেই হোক আর তিনি আমাদের কাছে ফিরে গেলেন না, তারপর থেকে রজতদা জ্যাঠাইমা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেও আমি তা পারিনি। তাদের সঙ্গে একমত না হতে পারলেও অবশ্যই তাদের বিরুদ্ধেও যেতে পারিনি। তাই মনে মনে ছোটকার সঙ্গে দেখা করবার খুব বেশি একটা ইচ্ছা থাকলেও তার সঙ্গে দেখা করতে পারিনি সেদিন। একটু থেমে সুজাতা আবার বলতে লাগলো, তারপর হঠাৎ এমন কতকগুলো কথা ছোটকার নামে আমার কানে এলো যে পরে আর তার সঙ্গে দেখা করতে আসতে ইচ্ছাও হয়নি। কিছু যদি মনে না করেন তো একটা কথা জিজ্ঞাসা করি সুজাতা দেবী, কি এমন কথা আপনার ছোটকার সম্পর্কে কার মুখে আপনি শুনেছিলেন? বলতে আপনার যদি আপত্তি না থাকে। না, আপত্তি কি? কথাটা শুনেছিলাম রজতদার মুখেই। তার সঙ্গে নাকি হঠাৎ একদিন ছোটকার রাস্তায় দেখা হয়েছিল। তখন ছোটকা নাকি রজতদা কথা বলা সত্ত্বেও তাকে চিনতে পারেনি। তাই ভয় হয়েছিল রজতদার মতো আমাকেও যদি ছোটকা না চিনতে পারেন। সুজাতার মুখে কথাটা শুনে মিস্টার বসাক কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। একটা কথা সুজাতাকে ওই সম্পর্কে খুবই ইচ্ছা হচ্ছিল বলবার, কিন্তু ইচ্ছা করেই শেষ পর্যন্ত বললেন না। এমন সময় রেবতী এসে ঘরে ঢুকলো। কি খবর রেবতী? বাবু, ঠাকুর বলল খাবার তৈরি। ঠিক আছে, ঠাকুরকে টেবিলে খাবার দিতে বল। আর অমনি দেখ পুরন্দর বাবু উঠেছেন কিনা। রেবতী চলে গেল। উঠুন সুজাতা দেবী, স্নান করবেন তো করে নিন। হ্যাঁ, আমি স্নান করব। খাবার টেবিলে বসে সুজাতা কিন্তু এক গ্লাস শরবত ছাড়া কিছুই খেতে চাইল না। না খেলেও খাবার টেবিলেই বসে রইল। মিস্টার বসাক ও পুরন্দর চৌধুরী খেতে লাগলেন। এক সময় মিস্টার বসাক বললেন, আপনি কি তাহলে আজই চলে যেতে চান মিস রয়? রজতদা ফিরে আসুক, কাল সকালেই যাব। কালই তাহলে লখনৌ রওনা হচ্ছেন? না, 2 দিন পরে রওনা হব। আহারাদির পর সুজাতা ও পুরন্দর চৌধুরী যে যার ঘরে বিশ্রাম নিতে চলে গেলেন। মিস্টার বসাক নিচে এলেন। যে ঘরে রামচরণ নিহত হয়েছিল সেই ঘরে এসে ঢুকলেন। ঘণ্টাখানেক আগে মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ঘরটা খালি। ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা ভেজিয়ে দিলেন। ঘরের জানালাগুলো ভেজানো ছিল। এগিয়ে গিয়ে ঘরের পশ্চাতে বাগানের দিককার 2টো জানালা খুলে দিলেন। দ্বীপ্রহরের পর্যাপ্ত আলোয় স্বল্পান্ধকার ঘরটা আলোকিত ও স্পষ্ট হয়ে উঠল। ঘরের দেওয়ালে পেরেকের সাহায্যে দড়ি টাঙিয়ে তার উপরে খান 2 পরিষ্কার পাট করা ধুতি ঝুলছে। এক পাশে একটা তোয়ালে, একটা শার্ট ও গোটা 2 গেঞ্জিও দড়িতে ঝোলানো রয়েছে। এক কোণে একটা কালো মাঝারি আকারের রং ওঠা স্টিল ট্রাঙ্ক। দেওয়ালে একটা আরসি ও তার পেছনে গোজা একটি চিরুনি। আরসিটার পাশেই দেওয়ালে টাঙানো একটি ফটো। ফটোটার সামনে এগিয়ে গেলেন মিস্টার বসাক। 5-6 বছরের একটি শিশুর ছোট ফটো। অনেকদিন আগেকার তোলা ফটো হবে, কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ফটোটা দেখতে দেখতে হঠাৎ তার পাশেই দেওয়ালে টাঙানো আরসিটার পিছনে গোজা চিরুনিটার দিকে নজর পড়তেই একটা জিনিস তার দৃষ্টিকে আকর্ষণ করে। চিরুনিটার সরু দাঁতের ফাঁকে ফাঁকে কয়েক গাছি কেশ তখনও আটকে আছে। বিশেষ করে কয়েক গাছি কেশই তার দৃষ্টিকে আকর্ষণ করে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।